আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। লাস্ট ক্লাসে তোমার গলগি বডি, হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোসোম, এই তিনটা টপিক শেষ করছিলাম। তার আজকের ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড শুরু করব। মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড আমরা একসাথে শুরু করব। এই ক্লাসটাকেও দুইটা পার্টে বিভক্ত করা লাগতে পারে, আমি এখনো শিওর না। লাগলে লাগলো, না লাগলে ভালো কথা। তো আজকে আমাদের টপিক হলো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এই দুইটা হলো আমাদের আজকের টপিক। এখন কথা হলো, এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক। কেন ইম্পর্টেন্ট টপিক? কারণ হলো, ধরো তোমাদের এইচএসসির জন্য, এইচএসসি তে সিকিউতে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড মানে কোনো অঙ্গাণু যদি নাও আসে, এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আসবে, মানে এই দুইটা অঙ্গাণু সবচেয়ে বেশি আসে। আমি বুঝতে পারছো যে এই দুইটা টপিকের ইম্পর্টেন্স সবচেয়ে, মানে ইম্পর্টেন্স কত বেশি। তো কথা না বাড়াই শুরু করে, আজকের টপিক হলো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। তো আমি তোমাদের ফার্স্টে বইটা দাগাবো, দেন হলো টপিক গুলো আলোচনা শুরু করব। তো চলে যাও মাইটোকন্ড্রিয়া টপিকটাতে। তো মাইটোকন্ড্রিয়া টপিকটাতে যাওয়ার পরে দেখবা একদম উপরে বোল্ড করে লেখা আছে যে এটিপি উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু। এটিপি উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু এতটুকু দাগাও, এটিপি উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু। তারপরে এক লাইন পরে তোমার লেখা আছে পাওয়ার হাউস বা শক্তিঘর, এতটুকু দাগাও, যে পাওয়ার হাউস বা শক্তিঘর এতটুকু দাগাও। পাওয়ার হাউস বা শক্তিঘর দাগাইছো, দেন দেখবা কিছু চক্রের নাম আছে, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, তারপরে একটা ওয়ার্ড আছে ঘটে। তোমরা চক্র তিনটার নাম দাগাও, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, আর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া। এই তিনটা জিনিস দাগাও, দেন ঘটে ওয়ার্ডটা দাগাও। তার একটু বার লেখা আছে তোমার দ্বি স্তর বিশিষ্ট আবরণী, দ্বি স্তর বিশিষ্ট আবরণী এটা দাগাও, যে দ্বি স্তর বিশিষ্ট আবরণী, দ্বি স্তর বিশিষ্ট আবরণী এটা দাগাও। এটা দাগানোর পরে তুমি একটু নিচে চলে যাও, দেখো একটা প্যারা আছে আবিষ্কার ও নামকরণ। তো আবিষ্কার আর নামকরণ একদম লাস্টের লাইনে তোমার লেখা আছে কোষের আয়তনের প্রায় 20 ভাগ মাইটোকন্ড্রিয়া, এই লাইনটুকু দাগাও, কোষের আয়তনের প্রায় 20 ভাগ মাইটোকন্ড্রিয়া। তারপরে একটা প্যারা আছে উৎপত্তির ওইখানে তোমার প্রথম লাইনটা দাগাও, প্রথম লাইনে লেখা আছে বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে, এই লাইনটুকু দাগাও। বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে, এই লাইনটুকু দাগাও। দেন হলো দেখো একটা প্যারা আছে সংখ্যা, তো এই সংখ্যার এইখানে ওই দেখবা ব্র্যাকেটে লেখা আছে ইস্ট কোষে একটি, এতটুকু দেখো, ইস্ট কোষে একটি, এতটুকু দেখাইলে দেন আবার একটা দেখবা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যকৃৎ কোষে 1000 বা ততোধিক থাকে, আর হলো তোমার অ্যামিবাতে আরো বেশি থাকে। তো এই দুইটা লাইনে দেখো, যকৃৎ কোষে 1000 বা ততোধিক থাকে, এই লাইনটাকে দেখো, আর অ্যামিবাতে আরো বেশি থাকে, এতটুকু দেখো। দেন তোমরা একদম নিচে চলে আসো, একদম নিচে চলে আসলে তোমার দেখবে একটা প্যারা আছে প্রকোষ্ঠ, একটা প্যারা আছে দুই দিয়ে একটা প্যারা লেখা আছে প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠ প্যারার একদম লাস্টের লাইনের আগের লাইনে দেখো হলো দুইটা ওয়ার্ড আছে জেলিন নাই, জেলিন নাই টুকু দাগাও, জেলিন নাই এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা লাস্টের লাইনে লেখা আছে ধাত্র পদার্থকে ম্যাট্রিক্স বলে, এতটুকু দাগাও, ধাত্র পদার্থকে ম্যাট্রিক্স বলে, এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা একটা প্যারা আছে কৃষ্টি বা প্রবর্ধক, কৃষ্টি বা প্রবার্ধক। তো উম, এই প্যারাটার তুমি এই প্যারাই দেখো সেকেন্ড লাইনে একটা ওয়ার্ড আছে মেমব্রেন, একটা ওয়ার্ড আছে মেমব্রেন, সেকেন্ড লাইনে লেখা আছে মেমব্রেন টি। তো এখানে শুধু মেমব্রেন টুকু দাগাও, মেমব্রেন টুকু দাগানোর পর তার নিচের লাইনে মানে সেকেন্ড লাইনে থার্ড লাইনে শুরুতে একটা ওয়ার্ড আছে ভাঁজ, এই ভাঁজ ওয়ার্ডটা দাগাও। ভাঁজ ওয়ার্ডটা দাগানোর পরে দেখবা যে এই ভাঁজ, যেই ওয়ার্ড মানে যে লাইনে ভাঁজ ওয়ার্ডটা আছে ওই লাইনের শেষে একটা ওয়ার্ড আছে প্রবর্ধিত, প্রবর্ধিত ওয়ার্ডটা দাগাও, প্রবর্ধিত ওয়ার্ডটা দাগাও। দেন দেখো নিচে লেখা আছে অংশকে কৃষ্টি, অংশকে কৃষ্টি এতটুকু দাগাও, অংশকে কৃষ্টি এতটুকু দাগাইলে দাগানোর পরে অন্য পৃষ্ঠায় চলে যাও, পরের পৃষ্ঠায় চলে যাও। তো পরের পৃষ্ঠায় গেছো, পরের পৃষ্ঠায় যাওয়ার পরে দেখবা তোমার হলো চার দিয়ে একটা পয়েন্ট লেখা আছে অক্সিজোম। তো চার দিয়ে একটা পয়েন্ট লেখা আছে তোমার অক্সিজোম। তো তোমরা শুধু এই অক্সিজোম ওয়ার্ডটা দাগাও, অক্সিজোম ওয়ার্ডটা শুধু দাগাও, আর কিচ্ছু দাগাও না। দেন হলো তোমার 5 নাম্বারে, 5 নাম্বারে তোমার 5 দিয়ে একটা ওয়ার্ড লেখা আছে তোমার এটিপি সিনথেসিস। 5 দিয়ে একটা ওয়ার্ড মানে 5 দিয়ে লেখা আছে এটিপি সিনথেসিস ও ইটিসি, তোমরা শুধু এটিপি সিনথেসিস ওয়ার্ডটা দাগাও, এটিপি সিনথেসিস এই ওয়ার্ডটা দাগাও। এই ওয়ার্ডটা দাগানোর পরে দেখবা তোমার হলো একটা প্যারা আছে 6 দিয়ে একটা প্যারা আছে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। তো তোমরা এখানে কি করবা, এখানে তোমার হলো বৃত্তাকার ডিএনএ ওয়ার্ডটা দাগাও, শুধু বৃত্তাকার ডিএনএ ওয়ার্ডটা দাগাও। ওই বৃত্তাকার ডিএনএ ওয়ার্ডটা দাগানোর পরে এই প্যারার ভিতরে যাও, এই প্যারার ভিতরে গেলে দেখবা প্রথম লাইনে লেখা আছে রাইবোজোম, পাশে ব্র্যাকেটে হলো 70S লেখা আছে। তো ওই রাইবোজোম ওয়ার্ডটা আর 70S এই এতটুকু দাগাও, রাইবোজোম ব্র্যাকেটে 70S এতটুকু দাগাও। এত দাগানোর পরে দেখবে একদম নিচে হলো তোমার বোল্ড করে লেখা আছে যে নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে
কোষীয় শোষণ সম্পন্ন করা সম্ভব হতো না। এই পুরা লাইনটুকু দাগাও, নিজস্ব থেকে শুরু করে হতো না পর্যন্ত এই পুরা লাইনটুকু দাগাও, যে নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শোষণ সম্পন্ন করা সম্ভব হতো না। এই পুরা লাইনটুকু দাগাও। দেন দেখবে একটা প্যারা আছে রাসায়নিক গঠন। তো এই রাসায়নিক গঠন প্যারা তোমার তৃতীয় লাইনে একটা ওয়ার্ড আছে ভিটামিন ই। এই ভিটামিন ই ওয়ার্ডটুকু দাগাও। ভিটামিন ই টুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা তারপরে আরেকটা প্যারা আছে, ওই প্যারার তোমার দ্বিতীয় লাইনে একটা ওয়ার্ড আছে আর এন এ ওয়ার্ডটা দাগাও। আর এন এ ওয়ার্ডটা দাগাও। আর এন এ ওয়ার্ডটা দাগানোর পরে তোমার এই আর-এন-এ যে লাইনে লেখা আছে ওই লাইনে দেখবে একটা লাইন আছে তোমার মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামক বিশেষ ফসফোলিপিড থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামক বিশেষ ফসফোলিপিড থাকে। এখানে মাইটোকন্ড্রিয়া থেকে থাকে পর্যন্ত, অর্থাৎ এই পুরা লাইনটুকু দাগাও। মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে থাকে পর্যন্ত পুরা লাইনটুকু দাগাও। তো পুরা লাইনটুকু দাগাইছো। দেন তারপরে আরেকটা মানে একটা মাইটোকন্ড্রিয়ার কাজ, একটা প্যারা আছে মাইটোকন্ড্রিয়ার কাজ, এই প্যারাটুকু দাগাও যে মাইটোকন্ড্রিয়ার কাজ এতটুকু দাগাও। এই প্যারার প্রথম পয়েন্টে একটা ওয়ার্ড আছে শক্তি উৎপাদন, এতটুকু দেখাও শক্তি উৎপাদন দাগানোর পরে তারপরে দেখবে একটা ওয়ার্ড আছে শ্বসন। দুই নাম্বার পয়েন্টে শুরুতে একটা ওয়ার্ড আছে শ্বসন ওয়ার্ডটুকু দাগাও। শ্বসন ওয়ার্ডটুকু দাগাইছো। শোষণ দাগানোর পরে তারপরে দেখবা তারপরে হলো 4 নাম্বারে কি 4 নাম্বারে হলো নিজস্ব ডিএনএ আনা। তোমরা 3 নাম্বার পয়েন্টটাও দাগাও। 3 নাম্বার পয়েন্টটা তোমার শ্বসন থেকে শুরু করে সম্পন্ন করা পর্যন্ত পুরাটুকু দাগাও। শোষণের বিভিন্ন পর্যায়, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা। তো এই 3 নাম্বার পয়েন্টটা পুরাটুকু দাগাও, শোষণ থেকে শুরু করে সম্পন্ন করা পর্যন্ত পুরাটুকু দাগাও। দাগানোর পর তোমার 4 নাম্বার পয়েন্টে লেখা আছে তোমার নিজস্ব ডিএনএ ও আর-এন-এ উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা। তো এখানে তুমি নিজস্ব থেকে শুরু করে ভূমিকা রাখা পর্যন্ত এই পুরা লাইনটুকু দেখাও। এই পুরা লাইনটুকু দেখালে দেন 5 নাম্বার পয়েন্টে লিখে আছে তোমার প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা। তো এই পুরা পয়েন্টটুকু দেখাও যে প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা। এই পুরা পয়েন্টটুকু দেখাও যে প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা। পুরা পয়েন্টটুকু দাগাইছো। দাগানোর পরে দেন দেখবা 5 লিখে। তো এটা 5 নাম্বার পয়েন্ট গেলো। 6 নাম্বার পয়েন্টে তোমার ক্যালসিয়াম আর পটাশিয়াম দুইটা আয়ন লিখা আছে, ক্যালসিয়াম আর পটাশিয়াম এতটুকু দাগাবো। এতটুকু দাগানোর পরে একটু করে পরে একটা ওয়ার্ড আছে তোমার সক্রিয় পরিবহন। এই সক্রিয় পরিবহনটুকু দাগাও। সক্রিয় পরিবহনটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা একটা পুরা লাইন আছে যে শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। তো এই পুরা লাইনটুকু দাগাও যে শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। এই পুরা লাইনটুকু দাগাও যে শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। তারপরে কি আছে, তারপরে তোমার 8 লিখে একটা পয়েন্ট আছে হলো কোষের এই পয়েন্টের শুরু কোষের ওয়ার্ডটুকু দেখাও। তারপরে একটু করে পরে লেখা আছে তোমার ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। এতটুকু পুরা দেখাও যে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা। তারপরে তোমার হলো 8 গেল। দেন হলো তোমার 9। 9 হলো তোমার কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা। এতটুকু দেখাও যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এখানে কোষের থেকে শুরু করে নিয়ন্ত্রণ করা পর্যন্ত পুরাটুকু দাগাও। কোষের থেকে শুরু করে নিয়ন্ত্রণ করা পর্যন্ত পুরাটুকু দাগাও। দেন হলো তোমার 10 লিখে একটা পয়েন্ট লিখা আছে রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা। তো এখানে রক্তকণিকা থেকে শুরু করে সহায়তা করা পর্যন্ত পুরাটুকু দাগাও। রক্তকণিকা থেকে শুরু করে সহায়তা করা পর্যন্ত পুরাটুকু দাগাও। তো এই হলো কাজ। তো কাজ টপিকটা এই এতটুকু পর্যন্তই দাগাইলা। দেন দাগানোর পরে দেখবে একটু বক্স দিয়ে কিছু লিখা আছে। তো ওই বক্সের প্রথম লাইনতে একটা ওয়ার্ড আছে তোমার মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। তো এই মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার ওয়ার্ডটা লিখো, যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার এই ওয়ার্ডটা লিখো। মানে এই ওয়ার্ডটা দাগাও, সরি লিখো না তো দাগাও, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার এই ওয়ার্ডটা দাগাও। এই ওয়ার্ডটাও দাগালো। দাগানোর পরে দেখবা ব্র্যাকেটে কিছু ওয়ার্ড আছে তোমার, মানে সেকেন্ড লাইনে তোমার ব্র্যাকেটে কিছু রোগের নাম দেওয়া আছে পার্কিনসন, অ্যালজেইমার আর হলো টাইপ 1 ডায়াবেটিক্স। তো এই 3টা ওয়ার্ডই দাগাও, পার্কিনসনও দাগাও, অ্যালজেইমারও দাগাও আর হলো টাইপ 1 ডায়াবেটিক্স দাগাও। তো এই 3টা ওয়ার্ড দাগাও। এই 3টা ওয়ার্ড দাগানোর পর দেখবা এই বক্সের বাইরে একটা টপিক আছে এন্ডোসিম্বায়ন। তো এখানে তোমার এন্ডোসিম্বায়ন পয়েন্টের ভিতরে লেখা আছে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াকে কোষের এন্ডোসিম্বায়ন। তো এই পর্যন্ত দেখাও, ক্লোরোপ্লাস্ট থেকে শুরু করে এন্ডোসিম্বায়ন পর্যন্ত এতটুকু দেখাও যে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াকে কোষের এন্ডোসিম্বায়ন এতটুকু দেখাও। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের এন্ডোসিম্বায়ন এতটুকু দেখাও। তো এতটুকু দাগাইছো। দাগানোর পরে তোমরা পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় তোমার প্লাস্টিক টপিকটা শুরু হয়েছে। তো এখান থেকে আমরা প্লাস্টিকে দাগাবো। তো প্লাস্টিক টপিকে তোমার প্রথম লাইনে একটা ওয়ার্ড আছে বর্ণাধার, মানে একটু শেষের দিকে, এই লাইনের শেষের দিকে একটা ওয়ার্ড আছে বর্ণাধার। তো এই বর্ণাধার ওয়ার্ডটা দাগাও। দেন সেকেন্ড লাইনে দেখবো একটা লাইন আছে সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হলো প্লাস্টিক। এখানে সাইটোপ্লাজমস্থ থেকে শুরু করে প্লাস্টিক পর্যন্ত পুরাটুকু দাগাও।
দাগাইলা দেন হলো 2 লাইন স্কিপ করো। নো, এখানে একটা বিজ্ঞানীর নাম আছে সিম্পা, তো এই সিম্পার নামটা দাগাও, একটা বিজ্ঞানীর নাম সিম্পার নামটা দাগাও। তো এই সিম্বার নামটা দাগাইছো, দাগানোর পরে তারপরে 1 লাইন নিচে যাও, ওইখানে তোমার একটা বোল করে একটা লাইন লেখা আছে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ও প্রাণী কোষে হলো ও প্রাণী কোষে প্লাস্টিড নেই, এই লাইনটুকু দাগাও। ছত্রাক থেকে শুরু করে প্লাস্টিড নেই পর্যন্ত পুরো লাইনটুকু দাগাও। তারপরে দেখবে একটা লাইন আছে নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেনে, তো এতটুকু দেখো, নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেনে এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখো একটু পরে লেখা আছে থাইলাকয়েড সৃষ্টি করে, এতটুকু দেখাও যে থাইলাকয়েড সৃষ্টি করে। তারপরে দেখবা যে এবং লিখে আরেকটু লিখা আছে থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে, এতটুকু দেখাও যে থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে। ভালো কথা, দেন দেখবে একটা ছক টাইপের দিয়ে আছে, অর্থাৎ প্লাস্টিকের প্রকারভেদ, যে প্লাস্টিক 2 প্রকার, বর্ণযুক্ত বর্ণহীন, দেন বর্ণযুক্ত আবার 2 প্রকার, ক্লোরোপ্লাস্টের আবার কিছু প্রকার আছে, তারপরে বর্ণহীনের আবার কিছু প্রকার আছে। তো তোমরা এই ছকটা সব দেখাবো, অর্থাৎ এই ছকের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্লাস্টিক, বর্ণযুক্ত, বর্ণহীন, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, তারপরে হলো তোমার রেডোপ্লাস্ট, পিওপ্লাস্ট, প্রতিটা ওয়ার্ড দেখাবা, অর্থাৎ এই ছকের কোনো ওয়ার্ড যেন বাদ না যায়, প্রতিটা ওয়ার্ড দেখাবা। তো এই ছকটা পুরা দাগাবা, এই ছক পুরা দাগাবা। পুরা দাগানোর পরে তারপর নিচে লিখা নিচেই আছে কি প্লাস্টিক 3 প্রকার, প্লাস্টিক 3 প্রকার এতটুকু দেখা হচ্ছে প্লাস্টিক 3 প্রকার। তারপরে 3টা নাম আছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, তো 3টা ওয়ার্ডই দাগাও। 3টা ওয়ার্ড দাগানোর পরে তোমার ক দিয়ে লিউকোপ্লাস্ট লিখা আছে, তো লিউকোপ্লাস্টের তোমার হলো প্যারার ভিতরে তোমার একটা ওয়ার্ড আছে বর্ণহীন, তো এই বর্ণহীন ওয়ার্ডটুকু দাগাও। বর্ণহীন ওয়ার্ডটুকু দাগালে তারপরে হলো এই যে তারপরে একটা বর্ণহীনের পরে একটু ওর লেখা আছে আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, এতটুকু দেখো আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট। তারপরে একটু পরে লেখা আছে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে, এতটুকু দেখো ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। দেন একটা প্যারা আছে অবস্থান, তো অবস্থান প্যারার ভিতরে ঢোকাও। ভিতরে ঢুকলে দেখবা 2টা ওয়ার্ড পাইছো মূল আর ভূনিম্নস্থ কাণ্ড, এতটুকু দেখা হচ্ছে মূল আর ভূনিম্নস্থ কাণ্ড, এই 2টা দেখাবা। একটু পরে লেখা আছে যেসব অঙ্গে সূর্যলোক পৌঁছায় না, এতটুকু দেখা হচ্ছে যেসব অঙ্গে সূর্যলোক পৌঁছায় না, এতটুকু দেখা উচিত, যেসব অঙ্গে সূর্যলোক পৌঁছায় না। তো এতটুকু তোমরা দাগাইলা। দেন দেখবে একটা প্যারা আছে, কিছু দূর পরে একটা প্যারা আছে, যে প্যারার নাম কি কাজ, তো এই কাজ প্যারায় আসো, কাজ প্যারায় তোমার লেখা আছে খাদ্য সঞ্চয় করে, এতটুকু দাগাও যে খাদ্য সঞ্চয় করে, এতটুকু দাগাইলা। দেন হলো একটু করে পরে লেখা আছে তোমার শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে, শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে, এতটুকু দাগাও। দেন হলো দেখবে একটা প্যারা আছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট প্যারার শুরুতেই রঙিন ওয়ার্ডটা আছে, রঙিন ওয়ার্ডটা দাগাও। দেন হলো তোমার রঙিন রঙিন ওয়ার্ডটা দেখাইছো। দেন রঙিনের একটু পরে একটা ওয়ার্ড আছে প্লাস্টিডকে, এতটুকু দেখাও, প্লাস্টিডকে, রঙিন প্লাস্টিডকে, এতটুকু দেখাও। দেন আরেকটা ওয়ার্ড আছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ওয়ার্ডটা দেখাও। দেন দাগানোর পরে 1 লাইন নিচে তোমার যেমন দিয়ে 3টা ওয়ার্ড আছে তোমার ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ আর হলো গাজরের মূল, এই 3টা ওয়ার্ডই দাগাও। এই 3টা ওয়ার্ড দাগানোর পরে একটু করে পরে তোমার লেখা আছে, তোমার এই নিচের লাইনে লেখা আছে ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়, এই লাইনটুকু দাগাও। তো এতটুকু দাগাইছো। দাগানোর পরে দেখবে একটা প্যারা আছে তোমার ফুলের পাপড়ি রং নানা ধরনের হওয়ার কারণ, তো এখানে তুমি প্রথম লাইনটুকু পুরা দাগাও, অর্থাৎ ফুলের পাপড়ির বৈচিত্র্যময় রং প্রধানত অ্যান্থোসায়ানিন ও বিটাসায়ানিন জাতীয় রঞ্জকের উপর নির্ভরশীল। ফুলের পাপড়ি থেকে শুরু করে উপর নির্ভরশীল পর্যন্ত পুরাটুকু দাগাও। পুরাটুকু দাগানোর পরে 1 লাইন পরে দেখবা যেমন দে হ্যালো তোমার রোমান অক্ষরে আই লিখা আছে, মানে 1 লিখা আছে, লিখার পরে দেখবা একটা ওয়ার্ড মানে লিখা আছে কোষ রসের পিএইচ ক্ষারীয়, এতটুকু দেখাও যে কোষ রসের পিএইচ ক্ষারীয়। এতটুকু দাগানোর পরে তারপরে একটু করে লেখা আছে ফুলের রং নীল হয়, এতটুকু দেখাও, ফুলের রং নীল হয়, ফুলের রং নীল হয়, এতটুকু দেখাও। দেন 2 নম্বর পয়েন্টে লেখা আছে তোমার অ্যাসিড, অ্যাসিড নামক একটা ওয়ার্ড আছে, অ্যাসিড ওয়ার্ডটা দেখাও। দেন লাল রং, একটু করে লেখা আছে লাল রং, এতটুকু দেখাও। দাগানোর পরে তোমার 3 নম্বর পয়েন্টে লেখা আছে পিএইচ নিউট্রাল, এতটুকু দেখাও, পিএইচ নিউট্রাল, এতটুকু দাগানোর পরে দেখবা 2টা রঙের নাম দিয়ে আছে বেগুনি রং বা কালচে নীল রং, তো এই 2টা ওয়ার্ড দেখাও, বেগুনি রং বা কালচে নীল রং, এই 2টা ওয়ার্ড দেখাও। এই 2টা ওয়ার্ড দাগানোর পরে একটা প্যারা আছে, প্যারার নাম হলো ক্লোরোপ্লাস্ট, তো এই ক্লোরোপ্লাস্ট ওয়ার্ডটা দাগাও। ক্লোরোপ্লাস্ট ওয়ার্ডটাকে দাগানোর পরে ভিতরে ঢুকে দেখবে লেখা আছে সবুজ বর্ণের প্লাস্টিডকে, এতটুকু দাগাও, সবুজ বর্ণের প্লাস্টিডকে। আর ঢুকে দাগানোর পরে এখানে তোমার হলো এই কয়েকটা নাম আছে, মানে একটা লাইন আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। এখানে ক্লোরোফিল এ থেকে ক্লোরোপ্লাস্ট গঠিত হচ্ছে পুরাটুক দেখাও যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত, এই পুরা লাইনটুকু দেখাও। এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার হলো ক্লোরোফিল অধিক মাত্রায় ধারণ করে, এতটুকু দেখাও। তোমার মানে 3য় লাইনে প্রথমে একটা ওয়ার্ড আছে ক্লোরোফিল, ক্লোরোফিল এই ওয়ার্ডটা দেখাও।
ক্লোরোফিল ওয়ার্ডটা দাগাও। দেন একটু করে পরে লেখা আছে অধিক মাত্রায় ধারণ করে, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে 2 লাইন স্কিপ করো। 2 লাইন স্কিপ করলে দেখবা লেখা আছে খাদ্য ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে। তো এখানে খাদ্য সংশ্লেষণে সাহায্য করে, এতটুকু দাগাও যে খাদ্য সংশ্লেষণে সাহায্য করে। তারপরে একটু করে পরে একটা ওয়ার্ড আছে তোমার কোষের রান্নাঘর, ইংলিশে লেখা আছে কিচেন অফ সেল। তারপর আবার বাজে লেখা আছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, ব্র্যাকেটে লেখা আছে ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার। তো এখানে কোষের রান্নাঘর কিচেন অফ সেল, এতটুকু দাগাবা। দেন বাটুকু বাদ দিয়ে শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, এতটুকু দাগাবা। দেন একটু ওর পরে লেখা আছে এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, এতটুকু পুরা দেখাবো যে এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। দেন হলো আকৃতি দিয়ে একটা পয়েন্ট আছে, তো ওই পয়েন্টে তোমার প্রথম লাইনে লেখা আছে যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। এই লাইনটুকু পুরা দেখাও যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে না, উচ্চ শ্রেণী থেকে শুরু করে থাকে পর্যন্ত পুরাটুক দাগাও। পুরাটুক দাগানোর পরে একটুকুটা পরে তোমার কিছু জিনিস লেখা আছে, যেমন কিছু ওয়ার্ড আছে পেয়ালা আকৃতি, ব্র্যাকেটে লেখা আছে ক্লেমিডোমোনাস, তো এই পুরাটুকু দাগাবা একবার। দেন সর্পিলাকার, ব্র্যাকেটে লেখা আছে স্পাইরোগোডা, এতটুকু দাগাও। দেন জালিকাকার, ব্র্যাকেটে লেখা আছে ওইডোগোনিয়াম, এতটুকু দাগাও। দেন তারকাকার, ব্র্যাকেটে লেখা আছে জিগনেম, এতটুকু দাগাও। দেন ফিতা বা আংটি আকৃতির বা গার্ডেল আকৃতির, ব্র্যাকেটে লেখা আছে ইউলোথিরিস, এতটুকু দাগাও। দেন হলো গোলাকার, ব্র্যাকেটে লেখা আছে ফিতোফোরা, এতটুকু দাগাও। অর্থাৎ এখানে পুরাটুকুই তোমার দাগানো লাগবে। জাস্ট হলো ইংলিশ নাম আর বাংলা নামটা আলাদা আলাদা করে দাগাবো। অর্থাৎ একটা বাংলার সাথে একটা ইংলিশ দাগাইলা, দেন আরেকটা বাংলার সাথে আরেকটা ইংলিশ দাগাইলা, দেন আরেকটা বাংলার সাথে আরেকটা ইংলিশ, এরকম ভাবে এই পুরাটুক তুমি দাগাও। দাগানোর পরের লাইনে লেখা আছে শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য বেশি, এতটুকু পুরা দাগাও যে শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য বেশি। দেন হলো কি হয়েছে, দেন হলো দেখবা একদম নিচে উৎপত্তি নামক একটা প্যারা আছে, এই উৎপত্তি প্যারা একদম নিচে লেখা আছে, মানে নিচের লাইনের আগের লাইনে যে আদি প্লাস্টিড হতে সূর্যলোকের উপস্থিতিতে নতুন ক্লোরোপ্লাস্টের সৃষ্টি হয়। আদি প্লাস্টিড হতে সূর্যলোকের উপস্থিতিতে নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়, পুরা লাইনটুকু দাগাও। দেন কিছুদিন সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, এখানে কিছুদিন থেকে শুরু করে পরিণত হয় পর্যন্ত পুরাটুকু দাগাও। কিছুদিন থেকে শুরু করে পরিণত হয় পর্যন্ত পুরাটুকু দাগাও। দেন একটা প্যারা আছে আবরণী ঝিল্লি, এই প্যারাতে যাও। এই প্যারা তোমার তৃতীয় লাইনে লেখা আছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ওয়ার্ডটা দেখাও। তারপরের লাইনে লেখা আছে মেমব্রেন, ক্লোরোপ্লাস্ট মেমব্রেন, এতটুকু দেখাও। এতটুকু দাগানোর পরে দেখবো একটা ওয়ার্ড আছে গ্লাইকোসিল গ্লিসারাইড, তো এই এতটুকু দেখাও গ্লাইকোসিল গ্লিসারাইড, এতটুকু দেখাবা। তারপর একটু পরে লেখা আছে থাকে, এই থাকে ওয়ার্ডটা দেখাও। তারপরে দেখবা তারপরে একটা প্যারা শুরু হয়েছে, ওই প্যারার লাস্টের লাইনে আগের লাইনে লেখা আছে থাইলাকয়েড মেমব্রেন যেখানে আলোক নির্ভর বিক্রিয়া ঘটে থাকে। থাইলাকয়েড মেমব্রেন যেখানে আলোক নির্ভর বিক্রিয়া ঘটে থাকে, এখানে থাইলাকয়েড মেমব্রেন থেকে শুরু করে থাকে পর্যন্ত পুরাটুকু দাগাও। তারপরে একটা প্যারা আছে, প্যারাই তোমার প্যারার নাম লেখা আছে তোমার স্ট্রমা বা ম্যাট্রিক্স, তো ওই প্যারার ভিতরে তোমার লেখা আছে ম্যাট্রিক্স তরলকে স্ট্রমা বলে, তো এখানে ম্যাট্রিক্স তরলকে স্ট্রমা, এতটুকু দাগাও যে ম্যাট্রিক্স তরলকে স্ট্রমা, এতটুকু দাগাও। এত দাগানোর পরে দেখবা একটু করে পরে একটা ওয়ার্ড আছে মানে নিচের লাইনে 70 রাইবোজোম, এই 70 রাইবোজোম ওয়ার্ডটা দেখাও। দেন একটু করে পরে আরো দুইটা ওয়ার্ড আছে তোমার কি ডিএনএ আরএনএ, এই ডিএনএ ওয়ার্ডটা দেখাও, আরএনএ ওয়ার্ডটা দেখাও। তারপরে দেখবা যে একটা লাইন আছে যে সালোক সংশ্লেষণে কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ C3 চক্র বা C4 চক্র স্ট্রমাতে ঘটে থাকে, এখানে সালোক সংশ্লেষণ থেকে শুরু করে ঘটে থাকা পর্যন্ত পুরো লাইনটুকুই দাগাও। পুরো লাইনটুকু দাগালা। দেন একটা প্যারা আছে থাইলাকয়েড বা গ্রানাম, থাইলাকয়েড বা গ্রানাম, তো এখানে দেখবা এর হলো ইসের তোমার থাইলাকয়েড ওয়ার্ডটা দাগাও, থাইলাকয়েড বা গ্রানামের থাইলাকয়েড ওয়ার্ডটা দাগাবা। থাইলাকয়েড ওয়ার্ডটা দাগানোর পরে ভিতরে আসো, ভিতরে 4-5 লাইন পরে দেখবা কয়েকটা দিয়ে আছে কমা দিয়ে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, তো এই 4টা ওয়ার্ডই দাগাও। এই 4টা ওয়ার্ড দাগাবা। তারপরে একটু করে করে লেখা আছে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়, তো এতটুকু দাগাও যে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়। এতটুকু দাগাইলে দাগানোর পরে দেখবে একটা ওয়ার্ড আছে কোয়ান্টোজোম, তো এই কোয়ান্টোজোম ওয়ার্ডটা দেখাও যে কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম ওয়ার্ডটা দাগালা। তারপরে একটু নিচের লাইনে লেখা আছে থাইলাকয়েডের এই স্তূপকে গ্রানাম, এতটুকু দাগাও যে থাইলাকয়েডের এই স্তূপকে গ্রানাম, এতটুকু দাগাও। তো এতটুকু দাগাইলা। দাগানোর পরে 5 নাম্বার দিয়ে দুইটা পয়েন্ট আছে, 5 নাম্বার দিয়ে দুইটা পয়েন্ট আছে তোমার ফটোসিনথেটিক ইউনিট, এতটুকু দেখাও যে ফটোসিনথেটিক ইউনিট, এতটুকু দেখাবা। দেন পাশে আবার এটিপি সিনথেসিস ওয়ার্ডটা দেখাও। আর তার উপরে একটা ওয়ার্ড আছে তোমার স্টোমা ল্যামেলি, 4 দিয়ে লেখা আছে, তো এই স্টোমা ল্যামেলি ওয়ার্ডটাও দেখাও। ও দাগাইলা। দাগানোর পরে দেখবা 6 নাম্বার দিয়ে একটা পয়েন্ট আছে ডিএনএ ও রাইবোজোম, তো এই 6 নাম্বার পয়েন্টের দ্বিতীয় লাইনে লেখা আছে বৃত্তাকার ডিএনএ, তো এতটুকু দেখাও যে বৃত্তাকার ডিএনএ। তারপরে দেখবা মাঝখানে বোল্ড করে লেখা আছে যে নিজস্ব এই ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতো না, তো এখানে নিজস্ব এই ডিএনএ থেকে সম্ভব হতো না, এই পুরা লাইনটুকুই দেখাও।
পুরা লাইনটুকু দাগাবা। দেন একটা প্যারা আছে দেখো ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। তো ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, তো এই গঠনে তোমার লাস্টের লাইনের আগের লাইনে তোমার লেখা আছে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা, ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা, এতটুকু দাগাও। এতটুকু দাগালে দেন এর নিচে লেখা আছে পাশে মানে নিচের লাইনে লেখা আছে ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিল এ এবং 25% ক্লোরোফিল বি থাকে। এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইন দাগাবা, দাগানোর পরে দেখবা একটা প্যারা আছে ক্লোরোপ্লাস্টের কাজ। তো এই ক্লোরোপ্লাস্টের কাজ এই এতটুকু দাগাও যে ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ দাগাইলে দেখেন, এখন তোমাদের আমি একটা কথা বলি, যে ক্লোরোপ্লাস্টের কাজ তোমরা দাগাইলে এর পাশে দেখো একটা ফাঁকা জায়গা আছে, তো ওই ফাঁকা জায়গায় একটা জিনিস লিখে রাখো, যে কাজের পাশে লেখা হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কিত সবকিছু, সালোক সংশ্লেষণ সম্পর্কিত সবকিছু। এই মানে এই লাইনটা তোমরা একটু পাশে লিখে রাখো, ক্লোরোপ্লাস্টের কাজের পাশে লিখে রাখো। লিখে রাখার পরে দেখো পয়েন্টের প্রথম পয়েন্টে লেখা আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। তো এই পুরাটুকু দেখো সালোক সংশ্লেষণ থেকে শুরু করে প্রস্তুত করা পর্যন্ত এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে দেখবা 2 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে হলো সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা। এতটুকু দেখো যে সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা এবং কি CO2 থেকে RUBP তে যুক্ত করা, CO2 তে RUBP তে যুক্ত করা, এতটুকু দেখো। তো দাগাইলা, দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় আসার পরে তোমার হলো 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট পুরাটুকুই দেখাও যে ফটোফসফোরাইলেশন, তারপরে সূর্যালোকের সাহায্যে ADP কে ATP তে রূপান্তর। এই লাইনটুকু পুরাটুকু মানে এই 4 নম্বর পয়েন্ট পুরা দেখাও। দেন 5 নম্বর পয়েন্টে তোমার সালোক শোষণ ব্র্যাকেটে ফটো রিস্পিরেশন রয়েছে, এই ওয়ার্ডটুকু দেখাও, সালোক শোষণ ব্র্যাকেটে ফটো রিস্পিরেশন, এতটুকু দেখাও। এতটুকু দাগানোর পরে তোমার 6 নম্বর পয়েন্টে লেখা আছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা, এতটুকু পুরা দেখো, এই লাইন পুরা দেখো। লাগানোর পরে তারপরে তোমার 7 নম্বর দিয়ে লেখা আছে হলো বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ। তো এখানে বংশানুক্রম থেকে শুরু করে ধারণ পর্যন্ত পুরাটুকু দেখাও, বংশানুক্রমে থেকে শুরু করে ধারণ পর্যন্ত পুরাটুকু দাগাও। দাগাইলা দেন দাগানোর পরে দেখবে একটা বক্সে দিয়ে আছে তোমার মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য। তো এই বক্সে আসো, তো বক্সে তোমার মাইটোকন্ড্রিয়ার নিচে প্রথম পয়েন্টে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে রঞ্জক পদার্থ অনুপস্থিত, এতটুকু পুরা দেখাও, যে রঞ্জক পদার্থ অনুপস্থিত, এতটুকু পুরা দেখো। প্লাস্টিডে যে just উপস্থিত ওয়ার্ডটা দেখো। দেন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার 2 নম্বর পয়েন্টে আসো, এখানে উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, এতটুকু দেখাও, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, এতটুকু দেখাও। তারপরে প্লাস্টিডে যে শুধুমাত্র উদ্ভিদ কোষ, এতটুকু দেখাও। দেন মাইটোকন্ড্রিয়ার 3 নম্বরে ভাঁজ, 3 নম্বরে দেখবা মাঝখানে ভাঁজ নামক একটা ওয়ার্ড আছে, ভাঁজ যুক্ত জাস্ট ভাঁজ ওয়ার্ডটা দাগাও। দেন তারপরে একটা ওয়ার্ড আছে কৃষ্টি, তো কৃষ্টি ওয়ার্ডটা দাগাও, কৃষ্টি ওয়ার্ডটা দাগাও। দেন প্লাস্টিডে যে দেখবা লেখা আছে ভাঁজ থাকে না, এই ভাঁজ থাকে না, এতটুকু দাগাও। দেন হলো মাইটোকন্ড্রিয়া তোমার 4 নম্বর পয়েন্টে অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এতটুকু দেখাও। আর প্লাস্টিডে 3 ধরনের প্রকোষ্ঠ, এতটুকু দেখাও। দেন মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, এতটুকু দেখাও। প্লাস্টিডে খাদ্য তৈরি করে, এতটুকু দেখাও। দেন হলো মাইটোকন্ড্রিয়ার খাদ্য সঞ্চয় করে না, এতটুকু দেখাও। আর প্লাস্টিডে যে জাস্ট করে ওয়ার্ডটা দেখাও। তারপরে মাইটোকন্ড্রিয়াতে তোমার প্রধান রাসায়নিক উপাদান, এই এতটুকু দেখাও, যে প্রধান রাসায়নিক উপাদানের নিচে একটা ওয়ার্ড আছে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা দেখাও। প্রধান রাসায়নিক উপাদান দেখাও, তারপরে নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা দেখাও। আর হলো প্লাস্টিডে যে শুধু ক্লোরোফিল ও এনজাইম, এখানে ক্লোরোফিল আর এনজাইম ওয়ার্ডটা দেখাও, ক্লোরোফিল আর এনজাইম ওয়ার্ডটা দেখাও, অর্থাৎ এই পুরো লাইনে শুধু ক্লোরোফিল আর এনজাইম ওয়ার্ডটা দেখাও। তারপরে দেখবে একটা বোল্ড লাইন লেখা আছে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য, তো এটা পুরাটুকু দেখাও, যে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য, এতটুকু দাগাইলা। দেখানোর পরে দেখো 1 নম্বর পয়েন্টে লাস্টে লেখা আছে পদ্মা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, এতটুকু পুরা দেখাও, যে পদ্মা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। তারপরে তোমার 2 নম্বরে লেখা আছে নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এতটুকু দেখাও, যে নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তারপরে তোমার 3 নম্বর পয়েন্টে লেখা আছে নিজস্ব রাইবোজোম ও ডিএনএ থাকে, নিজস্ব রাইবোজোম ও ডিএনএ থাকে, এতটুকু পুরা দেখাও। তারপরে হলো তোমার 4 নম্বর লেখা আছে ইটিসি বর্তমান এবং এটিপি উৎপাদন ঘটে, তো এতটুকু পুরা দেখো, ইটিসি থেকে শুরু করে উৎপাদন ঘটে পর্যন্ত পুরাটুকু দেখাবো, ইটিসি থেকে শুরু করে উৎপাদন ঘটে পর্যন্ত পুরাটুকু দেখো। দেন হলো তারপরে তোমার 5 নম্বরে লেখা আছে কি এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করে, এতটুকু দেখো, এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করে, এতটুকু দেখো। দাগানোর পরে আরো একটা বক্স আছে যেখানে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য দেওয়া আছে। তো প্রথম লাইনে যাও, প্রথম পয়েন্টে যাও। তো লিউকোপ্লাস্টের ক্ষেত্রে বর্ণহীন ওয়ার্ডটা দেখাও, ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে রঙিন ওয়ার্ডটা দেখাও, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সবুজ ওয়ার্ডটা দেখাও। দেন লিউকোপ্লাস্টের 2 নম্বর পয়েন্টে তোমার মূল ভূনির্মস্ত কাণ্ড, এতটুকু দেখাও। আর হলো তার নিচের একটা লাইন আছে অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, এতটুকু দেখাও। অর্থাৎ লিউকোপ্লাস্টের ক্ষেত্রে মূল ভূনির্মস্ত কাণ্ড, এতটুকু দাগাইলা। দাগানোর পর নিচের লাইনে লেখা আছে অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, এতটুকু দেখাও। দেন ক্রোমোপ্লাস্টে দাও, ক্রোমোপ্লাস্টে হলো অঙ্গ বর্ণময়, এতটুকু দেখাও, অঙ্গ বর্ণময়, এতটুকু দেখাও। দেন তোমার দেখবা 3টা পয়েন্ট লেখা আছে ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ আর গাজরের মূল, তো এই 3টা পয়েন্ট দেখাও। দেন হলো তোমার ক্লোরোপ্লাস্টে যে সবুজ অঙ্গ, সবুজ অঙ্গ, এতটুকু দেখাও। দাগানোর পরে পাতা ওয়ার্ডটা দেখাও,
ফুলের সবুজ বৃতি ও কচি কাণ্ড এতটুকু দেখাও, অর্থাৎ পাতা থেকে শুরু করে কাণ্ড পর্যন্ত, কচি কাণ্ড পর্যন্ত এতটুকু দেখাও। দেন লিউকোপ্লাস্টে যাও, লিউকোপ্লাস্টে যাওয়ার পরে দেখবা ওয়ার্ড আছে হলো পিগমেন্ট থাকে না, পিগমেন্ট থাকে না, তো এতটুকু দেখাও যে পিগমেন্ট থাকে না, এতটুকু দেখাও। তারপরে হলো ক্রোমোপ্লাস্টে তোমার ক্যারোটিন আর জ্যান্থোফিল দুইটা ওয়ার্ড আছে, এতটুকু দেখাও। আর ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক একটা ওয়ার্ড আছে, এতটুকু দেখাও। দাগাইলা দায়ানো হলো তোমার 4 নম্বর পয়েন্টটা দাগানোর কোনো দরকার নেই, তোমরা 5 নম্বর পয়েন্টে আসো। 5 নম্বর পয়েন্টে তোমার খাদ্য সঞ্চয়, লিউকোপ্লাস্টের ক্ষেত্রে খাদ্য সঞ্চয়টুকু দেখাও। দেন একটু পরে লেখা আছে শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি, তো এতটুকু দেখাও, শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি, এতটুকু দেখাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার ক্রোমোপ্লাস্টে দাও, ক্রোমোপ্লাস্টে পরাগায়ন ওয়ার্ডটা দাগাও, পরাগায়ন ওয়ার্ডটা দাগাইছো। দাগানোর পরে একটু করে পরে তোমার লেখা আছে কীটপতঙ্গ ও প্রাণীকুলকে আকৃষ্ট করে, এতটুকু দাগা। তারপর তোমার ক্লোরোপ্লাস্টে লেখা আছে হলো শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, এতটুকু দাগাও, এতটুকু দাগাও। তো মোটামুটি এই হলো আমার হলো প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার টপিক। তো তোমরা যদি বুঝতে একটু সমস্যা হয় তো একটু ভিডিওটা রিভার্স করে নিয়ে দেন মানে বুঝে জিনিসগুলো একটু দাগায় ফেলো, আগে দাগায় ফেলো, দেন আমার নেক্সট টাইম যেটা জিনিসগুলো বুঝে দেন বুঝার বুঝো, মানে আমি যেভাবে বুঝে ওইভাবে বুঝো। বাট আগে একটু দাগাই নাও, দাগাই নিলে কি হয়, কারণ আমি যেটা দাগাই ওটাই পড়াই, ওটার বাইরে কিছু পড়াই না। তো আমি ধরো অত প্রপারলি লিখি না, তো তোমরা যে আমার লেখাটা বুঝতে না সমস্যা হইলেও তোমরা বইটা দেখে জিনিসটা বুঝতে পারছো। আর দাগানো থাকলে আসলে 11-12 বই দাগানো খুবই ইম্পর্টেন্ট, এত মোটা বই পড়া কখনো সম্ভব না, কারণ অবশ্যই তোমার অনেক জিনিস স্কিপ করা লাগবে। তো কিভাবে স্কিপ করো, তুমি কখনোই স্কিপ করতে পারবে না, তুমি যদি 5-7 বার পড়ো দেন তোমার মাথায় ধারণা আসবে যে কেমনে কেমনে বাদ দিতে হয়। বাট এখন তো তোমার 5-7 বার পড়তে পড়তে তোমার 11-12 লাইফ কাভার হয়ে যাবে। এর জন্য তুমি যদি, আমি ধরো অলরেডি অনেকবার পড়ে ফেলছি, তো আমি ওই হিসেবেই দাগাইছি, তো তোমরা ওইভাবে দাগাই নিলে তোমাদের অনেক সুবিধা হবে, জিনিসগুলো দেখলে তোমাদের মনে পড়ে যাবে কি কি পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে। এর জন্য আগে দাগায় নাও। তো তোমরা ভিডিওটা একটু আগে পরে করে নিয়ে দাগায় নাও, বা আমার ফেসবুক পেজে ছবি দেখেও দাগাইতে পারো। বাট সাজেস্ট করবো যে তোমরা আমার এই মানে আমি যেমন বলতেছি ওইটা শুনে শুনে দাগানোর ট্রাই করো, তাহলে জিনিসগুলো তোমাদের মাথায় আরো ভালো ক্যাচ করবে। তো এই হলো মূলত আমার হলো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড। তো তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা প্রপারলি দাগাইছো, এখন আমি তোমাদের টপিক গুলো এক্সপ্লেন করা শুরু করব। তো প্রথমে আসি তোমার মাইটোকন্ড্রিয়াতে। তো প্রথমে তোমার মাইটোকন্ড্রিয়া টপিকটাতে আসি। তো আমার প্রথম টপিক কি, আমার প্রথম টপিক হলো মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া টপিক, তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের একটু বলি যে মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটাতে কি। এই মাইটোকন্ড্রিয়া আসলে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু আমাদের বডির জন্য, মানে আমাদের কোষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। কেন মাইটোকন্ড্রিয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো ধরো একটা ধরো মানুষের বেঁচে থাকার জন্য শক্তি খুবই ইম্পর্টেন্ট, শক্তি ছাড়া আসলে মানুষ বাঁচতে পারে না। কিন্তু এই যে মানে কোষের যে শক্তিটা তৈরি হয় এটা একটা প্রসেসে তৈরি হয়, প্রসেসটার নাম হলো শ্বসন। তো তোমরা মোটামুটি হালকা পাতলা জানো যে শোষণ জিনিসটা কি। তো এই শোষণের জন্য তোমার একটা অঙ্গাণু মাস্ট, অর্থাৎ এই অঙ্গাণুটা না হলে তোমার কখনোই এই শোষণটা করা, শোষণ কখনোই সম্ভব না। তো এই সেই মানে যেই অঙ্গাণুটা ছাড়া শোষণ সম্ভব না সেই অঙ্গাণুটাই মূলত তোমার এই মাইটোকন্ড্রিয়া। তো শোষণ কি করে, শোষণের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এখন শক্তি বলতে যে শক্তি উৎপন্ন হয় এমন না, শক্তির একটা রূপ আছে, ওই রূপকে তোমার এটিপি বলা হয়। তো মূলত আমাদের বডিতে শক্তিটা মূলত এই এটিপি রূপেই মানে তৈরি হয়, দেন হলো আমাদের বডির প্রয়োজন অনুযায়ী এটিপি ভাঙে, তারপর ওই এটিপি থেকে শক্তি তৈরি হয়। অর্থাৎ আমাদের বডি যখন শক্তি লাগে তখন এটিপি ভাঙতে থাকে, ভেঙে আমাদের বডি শক্তিটা পায়, বা শক্তিটা আমাদের বডিতে এটিপি হিসেবে থাকে। এই জন্য দেখো একদম প্রথম লাইনেতেই বলা আছে যে এটিপি উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এর মূল কাজ হলো এটিপি উৎপাদন করা, অর্থাৎ শক্তি উৎপাদন করা। তো এই হলো প্রথম লাইনের ব্যাখ্যা যে এটিপি উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, কারণ কি এর কাজ হলো এটিপি বা শক্তি উৎপন্ন করা। দেন সেকেন্ডে তোমার বলা আছে কি কয়েকটা চক্রের নাম বলা আছে। তো কয়েকটা চক্রের নাম বলা আছে, এখন এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই চক্র, এই চক্রগুলা কি, তো এখানে তোমার দুইটা এই পুরা করলে তুমি কয়টা প্রসেসের নাম পাবা, অর্থাৎ কয়টা চক্র পাবা। কি কি চক্র, একটা হলো তোমার ক্রেব চক্র, ক্রেব চক্র, আরেকটা চক্র পাবো ফ্যাটি অ্যাসিড চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র। আর কি পাবা, আরেকটা কি আছে, আরেকটা আছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া এই একটা। আরেকটা হলো তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন তোমাদেরকে আমি একটু বোঝাই, এই যে এইখানে তোমার এই যে ক্রেব চক্র, তারপরে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, আর হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তো এই তিনটা ধাপ,
এই তিনটা আর কিছু নেই। এগুলো হলো তোমার, যে আমি তোমাদেরকে একটা প্রসেসের নাম বললাম শ্বসন। তো এই শ্বসন আসলে এটা একটা প্রসেস, একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা তো আসলে এমনি হবে না, এটা তো ধাপে ধাপে হবে। তো এটাও ধাপে ধাপে হয়। এটা মূলত তোমার চারটা ধাপে হয়। চারটা ধাপ কি কি? তোমার প্রথমে গ্লাইকোলাইসিস নামক একটা ধাপ হয়, তারপরে তোমার পাইরুভিক অ্যাসিডের জারণ এই নামক একটা ধাপ হয়। দেন থার্ড ধাপ হলো তোমার ক্রেব চক্র, এই যে সেই ক্রেব চক্র। দেন ফোর্থ আরেকটা ধাপ হয়, যে ধাপটাকে তোমার বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে এই হলো সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট হলো প্রক্রিয়া, আর এই হলো তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অর্থাৎ তুমি এই ক্রেব চক্র, ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তার সাথে যদি তুমি গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের জারণ এগুলা অ্যাড করো, তাহলে এই পুরা প্রসেস শ্বসন হবে। এই জন্য এই যে এখানে এইগুলার কথা বলা হয়েছে। অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া মূলত এই শোষণটাই মূলত মাইটোকন্ড্রিয়ার স্পেশালিটি। অর্থাৎ ও শোষণটাই জন্যই আসলে মাইটোকন্ড্রিয়া। শোষণ মানে কি? শোষণ মানে এই যে এই ধাপগুলো, এই জন্য এই ধাপগুলো তোমার আলাদা আলাদা করে বলছে, বাট আসলে কি এগুলো শোষণেরই ধাপ। অর্থাৎ এই ক্রেব চক্র মানেই শোষণ, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া মানেই শোষণ, তোমার হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে শোষণ। শুধু এই যে একটা চক্র বেঁচে যাচ্ছে, যেটাকে তোমার ফ্যাটি অ্যাসিড চক্র বলা হয়। তো এটা কি? এটা হলো একটু আলাদা একটা চক্র, তোমাদের বইতে এটা নিয়ে তেমন একটা আলোচনা নেই। কিন্তু শোষণটা তুমি যখন এই বোটানিরই 9 নম্বর অধ্যায় পড়বো, ওইখানে একদম বিস্তারিত এ টু জেড সব আলোচনা করা আছে। তো বাট ফ্যাটি অ্যাসিড চক্রটা তুমি কোথাও পাবা না। তো এটা সম্পর্কে আমি তোমাদেরকে অত বলতে চাচ্ছি না, তোমরা just জেনে রাখো যে এটা একটা চক্র। এই চক্রটা কি? মূলত এটা হলো আমাদের ওই ই মানে আমরা যে আমাদের বডিতে যে চর্বি ডাইজেস্ট হয় না, চর্বি, চর্বি বলতে চর্বি, তো চর্বি স্নেহ জাতীয় পদার্থ, তো এইগুলা ডাইজেস্ট হয়। তো এইগুলার এইগুলা রিলেটেড, এইগুলা ডাইজেস্ট হচ্ছে। তো ওই ডাইজেস্ট রিলেটেড একটা প্রসেস আছে, একটা প্রসেসে তো জিনিসগুলা ডাইজেস্ট হবে বা পরিপাক হবে। তো ওই প্রসেসের মধ্যেই একটা পার্ট হলো তোমার এই ফ্যাটি অ্যাসিড চক্র। অর্থাৎ আমাদের বডিতে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ যখন পরিপাক হয়, তখন তখন একটা প্রক্রিয়া সংঘটিত হয়। তো ওই প্রক্রিয়ারই একটা ধাপ হলো এই ফ্যাটি অ্যাসিড চক্র। এতটুকু মাথায় রাখো। তো এইখানে তুমি কেমনে এগুলা মনে রাখবা? তোমার প্রথম কথা হলো, তুমি যখন ওই 9 নম্বর অধ্যায়টা পড়বা, তখন তোমার কাছে এই যে এই জিনিসগুলো মনে রাখা বাচ্চাদের খেলা মনে হবে। কারণ কি ওইখানে এটা পুরো অধ্যায়, আর অনেক বড় একটা অধ্যায়। তো ওইখানে এই ওয়ার্ড গুলো মেইন ওয়ার্ড, তো এই ওয়ার্ড গুলো এমনি তোমার মাথায় রাখা লাগবে। তো ওইখানে যখন দেখবো অনেক কিছু, তখন এই ওয়ার্ড গুলো এমনি তোমার মাথায় বসে যাবে। তখন তুমি ভাববা যে ওই আরো এক্সট্রা জিনিসপত্র কেমনে মাথায় রাখবা। এইগুলা তোমার মাথায় রাখা মাস্ট। তো এইগুলা তোমার তেমন ট্যাকটিক্স আমি তোমাদেরকে বলবো না, তোমরা জাস্ট মাথায় রাখবে, এগুলো একটু তোমাদের মনে থেকে যাবে। আবার যদি একটু কষ্ট হবে, বাট যখন তোমরা এই 9 নম্বর অধ্যায়টা পড়বা, 9 নম্বর অধ্যায়টা তোমরা যখন পড়বা, তখন তোমাদের মাথার ভিতরে এই সব চক্র টক্র সব মাথার ভিতরে এমনি ঢুকে যাবে। তো এগুলো মুখস্থ করার তেমন কোনো প্রসিডিউর আপাতত, একটু জাস্ট পড়ে পড়ে রাখো, আস্তে আস্তে মাথার ভিতরে ঢুকে যাবে। আর এখন যদি মুখস্থ হয়ে যায়, তাহলে পরে 9 নম্বর অধ্যায় পড়তে সুবিধা হবে। এই হলো কথা। তো তোমরা চক্র দিয়ে মাথায় রাখতে পারো যে চক্র মূলত মাইটোকন্ড্রিয়া কি চক্রের সাথে রিলেটেড, চক্রের সাথে রিলেটেড। আবার অনেক চক্রের সাথে আবার মাইটোকন্ড্রিয়ার সম্পর্ক নেই। তো এই হলো জিনিস। তো এইগুলার এক্সপ্লানেশন। তো এইগুলা মনে রাখতে পারলে ভালো, পরে 9 নম্বর অধ্যায় পড়তে সুবিধা হবে। বাট এখন যদি মনে নাও রাখতে পারো, 9 নম্বর অধ্যায় বলে এমনি মনে এসে যাবে। এই হলো কথা। দেন কি বলা আছে? নেন কথা বলা আছে, এটা যে আবরণী, এটা কি দ্বিস্তরী আবরণী। তো আবরণী নিয়ে আমি কিছু বলতেছি না, তোমরা জেনে রাখো এর আবরণীটা দ্বিস্তরী কেন। তোমরা আমার গলগি বডি আমি গলগি মানে আমি একটা লেকচারে তোমাদের এই আবরণী নিয়ে আলোচনা করছি। তো ওই লেকচার তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলো করে আসো, তাহলে অবশ্যই ওই লেকচারটা পাবা। তো এই আবরণী কেন দ্বিস্তরী, তাহলে ওইটা দেখলে বুঝতে পারবা। তো দ্বিস্তরী আবরণী। দেন তারপরে কি বলা হয়েছে? তারপরে একটা ইনফরমেশন বলা হয়েছে, কি একটা ইনফরমেশন দেওয়া আছে যে কোষের আয়তনে কোষের আয়তনে তোমার 20% কি? কোষের আয়তনে তোমার 20% হলো এই মাইটোকন্ড্রিয়া। এখন কথা হলো, এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে যে কোষের আয়তনের 20% হলো মাইটোকন্ড্রিয়া। এখন তোমাদেরকে আমি কিছু কথা বলি যে এইটার সাথে তোমরা আরো কিছু কিছু জিনিস মাথায় রাখবা। অর্থাৎ পার্সেন্টেজের কিছু জিনিস আছে এই পুরা বইতে এরকম অনেক কিছু, অনেক পার্সেন্টেজের জিনিস আছে। বাট তো আমি তোমাদেরকে কিছু পার্সেন্টেজের জিনিস একসাথে এনে দিচ্ছি কিভাবে? ধরো কোষের এই যে কোষ আছে না, তোমার এই কোষের 90%, সরি 90% না, এই কোষের হলো তোমার 10 থেকে 15%, 10 থেকে 15% জায়গা জুড়ে কি আছে? নিউক্লিয়াস আছে। কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে কি আছে? নিউক্লিয়াস আছে। আর কোষের 20% জায়গা জুড়ে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। তো এইটার সাথে এইটা একটু মনে রেখে দিও। তারপরে আর কি মাথায় রাখবা? এই যে আছে তোমার ইকোলির শুষ্ক ওজনের শুষ্ক ওজনের তোমার 22% হলো রাইবোজোম। এটা তোমাদের আগে পড়ানো হয়ে গেছে। তো এই যেহেতু পার্সেন্টেজ পড়াচ্ছি, এটা একটু মাথায় রেখে দাও যে শুষ্ক ওজনের 22% কি? রাইবোজোম। আর একটা জিনিস শিখাবো, ওই জিনিসটা কি? ওই জিনিসটা হলো তোমার শুক্রাণু আছে, তাই না?
শুক্রাণু, তো সেই যে শুক্রাণু আছে, শুক্রাণুতে একটা কোষ। তো এই শুক্রাণু কি, এই শুক্রাণু তোমার 90%, শুক্রাণুর 90% হলো তোমার ডিএনএ, শুক্রাণুর 90% হলো ডিএনএ। তো এরকম কিছু পার্সেন্টেজ তোমরা এই পুরা বইতে পাবা। তো আমি এইখানে একসাথে যদি পার্সেন্টেজ গুলো তোমাদেরকে লিখে দিলাম, তাহলে কি হবে, তোমরা এই আলাদা আলাদা করে ওই সময় একটা পার্সেন্টেজ মুখস্থ করলা, ওই সময় আর একটা পার্সেন্টেজ মুখস্থ করে এরকম করা লাগবে না। সব লিখে নাই, এখন একটা দুইটা বাদ আছে, তো আমার মাথায় আপাতত ওইগুলা আর মাথায় আসতেছে না। তো পরে যখন অধ্যায় পড়বো ওই টাইমে আবার পার্সেন্টেজ গুলো পাবো, তো ওই টাইমে যদি নতুন কিছু পাই তো ওইটার সাথে এগুলো আবার অ্যাড করে তোমাদের পড়াই দেবো। তো আপাতত এই কয়টা পার্সেন্টেজ মাথায় রাখো, যে কোষের কি, কোষের 10 থেকে 15% হলো নিউক্লিয়াস, কোষের কি, কোষের হলো তোমার 20% হলো মাইটোকন্ড্রিয়া, কোষের ইকোলির শুষ্ক ওজনের 22% হলো রাইবোজোম। আর হলো শুক্রাণু কি, শুক্রাণু একটা কোষ, এই শুক্রাণু কোষের 90% হলো ডিএনএ। তো তোমরা এইগুলো আসলে মুখস্থ করার কোনো প্র্যাকটিস নাই, এগুলো মুখস্থ করার মানে একটা ওয়ে আছে কি, সবগুলো একসাথে পড়া। সবগুলো যদি একসাথে পড়ো যে একটা পার্সেন্টেজ, তাহলে একসাথে সবগুলো পার্সেন্টেজ পড়ে ফেললা, একটু এই পার্সেন্টেজ গুলো তোমাদের মতো সাজাইলা। তো এটা 10 থেকে 15, তারপরে 15, 15-র পরে কি 20, 20-এর পরে কি 22, 22-এর পরে 90, এমনি সাজায় সাজায় নম্বর সাজায়ও পড়তে পারো। একসাথে থাকলে বিভিন্ন ট্যাকটিক্স খাটাই জিনিসগুলো পড়তে পারো, তো অনেক জায়গায় পড়া আমাদের হয়ে গেল। এই হলো জিনিস। তো পার্সেন্টেজ গেল, দেন কি আছে, বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে। এখন বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে, তো এটা বোঝানোর আগে তোমাদেরকে আরো কিছু বোঝাই, মানে এই ওয়ার্ডটা, এই লাইনটাই পরে আসতেছি। তার আগে তোমাদেরকে কিছু জিনিস বোঝাই, যে মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়া কি বললাম, এটা একটা দ্বিস্তর, একটা আবরণ আছে, তাই তো? তোমাদেরকে বলছি এটা একটা দ্বিস্তরী আবরণ আছে। এরকম ধরো একটা দ্বিস্তরীয় আবরণ আমার এই মাইটোকন্ড্রিয়ার আছে, ভালো কথা, তোমাদের বোঝাইছি যে দ্বিস্তরীয় আবরণ আছে। তারপরে কি, তারপরে দেখবা তোমরা যদি আমার ক্লাসটা প্রথম থেকে করে আসো, আমি তোমাদেরকে আগেই একটা কথা বলে দিচ্ছি, কি বলছি, বলছি যে তোমার কোষ ঝিল্লি যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে কোষ ঝিল্লির আবরণে ভাঁজ থাকে, ওইখানে লেখা ছিল যে এর আবরণে ভাঁজ থাকে, ওই ভাঁজকে কি বলা হয়, ওর ভাঁজকে তোমার মাইক্রোভিলাই বলা হয়। তো এখন তুমি যদি পুরা বই খোঁজো, তাহলে এই মানে কোষ ঝিল্লি ব্যতীত আরো একটা অঙ্গাণু পাবো, যেই অঙ্গাণুর ঝিল্লিতেও ভাঁজ আছে। বাট এই দুইটা অঙ্গাণু বাদে তুমি এই বইতে আর কোনো অঙ্গাণু পাবা না যাদের হলো ঝিল্লিতে ভাঁজ আছে। তো ওই অঙ্গাণু থেকে আরেকটা অঙ্গাণুকে, এই যে এই হলো সেই মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এর ঝিল্লিতেও তুমি এরকম ভাঁজ পাবা, এর ঝিল্লিতেও এরকম ভাঁজ পাবা। তো এর এর ভাঁজটাকে, কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়েছিল, বাট এর ভাঁজটাকে কি বলা হয়, ক্রিস্টি বলা হয়। তো এই ক্রিস্টি জিনিসটা কিন্তু তোমাকে আমি আগেই হলো কোষ ঝিল্লির সাথে মিলাই পড়াই নিছিলাম, তো ওই টাইমে যদি তুমি জিনিসটা প্রপারলি শিখে নাও, তাহলে কিন্তু তোমার এখানে এসে আবার নতুন করে এই ক্রিস্টিটা পড়া লাগতেছে না। তো তোমার কিস্তি পড়া কিন্তু আগেই হয়ে গেছে। দেন আর কি আছে, আর কি হলো ভিতরের জেলিন নাই পদার্থ, অর্থাৎ ভিতরে তোমার হলো এই যে, এই যে এতটুকু তো আবরণ, আবরণের ভিতরে এরকম জেলিন নাই পদার্থ আছে। তো জেলিন নাই পদার্থ কি, তোমার যখন আমি তোমার হলো পড়াইছিলাম, হলো প্লাজমা মেমব্রেন পড়াইছিলাম, সরি প্লাজমা মেমব্রেন না, প্রোটোপ্লাজম পড়াইছিলাম। তো আমি তোমাকে বলছিলাম যে প্রোটোপ্লাজম কি, জেলিন নাই পদার্থ, এর 7টা বৈশিষ্ট্য আছে। এর 7টা বৈশিষ্ট্য কি কি, তো 7টা বৈশিষ্ট্য মনে থাকবে না, আমারও 7টা বৈশিষ্ট্য মনে নেই, কিন্তু কিছু কিছু মনে আছে। কি কি আছে, সজীব, বর্ণহীন, দানাদার, অর্ধশস্য, জেলিন নেই, তারপরে হলো কলয়ডাল ধর্মী, অর্ধধর, এরকম ধরো 5টা থেকে 6টা বৈশিষ্ট্য কিন্তু আমার এখনো মনে আছে, একটা দুইটা বাদ যাইতে পারে, ওটা বিষয় না। এই 5টা বৈশিষ্ট্য, তো এই 5টা বৈশিষ্ট্য কিন্তু শুধু প্রোটোপ্লাজমের না, এই 5টা বৈশিষ্ট্য কাদের, সাইটোপ্লাজমের মাতৃকার, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের, প্লাস্টিডের স্ট্রমা, নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম। তো এইখানে কি, এইখানে আমি কি আছে, ভিতরে কি আছে, ভিতরে হলো তোমার জেলিনাই পদার্থ আছে। আর এইটা কি, মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া জেলিনাই পদার্থকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়। তো তুমি জানো এই জেলিনাই পদার্থকে কি বলে, ম্যাট্রিক্স বলা হয়। তাই ম্যাট্রিক্স সম্পর্কে তুমি আর কি জানো, এই ম্যাট্রিক্সটা কেমন, এই ম্যাট্রিক্সটা সজীব, এই ম্যাট্রিক্সটা দানাদার, এই ম্যাট্রিক্সটা অর্ধতরল, এই ম্যাট্রিক্সটা কলয়ডাল ধর্মী, এই ম্যাট্রিক্সটা অর্ধশস্য, এই ম্যাট্রিক্সটা বর্ণহীন। তো এরকম বৈশিষ্ট্যগুলো কিন্তু তুমি যদি প্রোটোপ্লাজমটা প্রপারলি পড়ো, যেভাবে শিখাইছে পড়াইলে কিন্তু ম্যাট্রিক্স সম্পর্কেও তুমি অলরেডি জেনে গেছো, আমার এখানে আর পড়ানো লাগতেছে না। তো ম্যাট্রিক্স গেল, এই হলো দুইটা জিনিস। দেন কি আছে, দেন এই যে গেল। তো এটা হলো তোমার জেলিন নাই পদার্থ। এখন এই জেলিন নাই যে পদার্থ আছে, এর ভিতরে আবার কয়েকটা জিনিস আছে, অর্থাৎ ধরো এই হলো আবরণ, আবরণের ভিতরে জেলিন নাই পদার্থ, তো এর ভিতরে আবার কয়েকটা জিনিস আছে। তো ওই জিনিসগুলো তোমার বইতে ছড়াই ছিটাই দেওয়া আছে, তো আমি ওইগুলাকে তোমাকে একসাথে পড়াবো। তো এর ভিতরে তুমি কি কি পাবা, এর ভিতরে তুমি কি কি পাবা একটু তোমাকে বলি। যে তোমার জেলির নাই পদার্থ আছে, ঠিক আছে, এখন এই জেলির ভিতরেও আবার কিছু কিছু জিনিস আছে। তো কি কি আছে এই জেলির ভিতরে, তুমি কি কি পাবা, এই জেলির ভিতরে তুমি পাবো হলে একটা বৃত্তাকার ডিএনএ, একটা না ধরো কয়েকটা বৃত্তাকার ডিএনএ পাবা। আচ্ছা, বৃত্তাকার ডিএনএ পেলাম, আর কি পাবো, তুমি 70S রাইবোজোম পাবা এর ভিতরে, মাইটোকন্ড্রিয়ার জেলির ওই জেলির নাই পদার্থের ভিতরে তুমি 70S রাইবোজোম পাবা। আর কি পাবো, একটা এনজাইম পাবো, এনজাইমটার নাম হলো তোমার এটিপি, এটিপি সিনথেসিস, সিনথেস
এটিপি সিনথেস বা এটাকে তোমার এটিপিএস ও বলা হয়। অর্থাৎ অনেক জায়গায় তুমি এটিপিএস দেখতে পারো আর অনেক জায়গায় এটিপি সিনথেস দেখতে পারো, তো দুইটা একই জিনিস, অর্থাৎ যাই এটিপিএস তাই এটিপি সিনথেস, এটা একটা এনজাইম। এই এনজাইমটা পাবা। আরেকটা জিনিস পাবা যেটাকে তোমার অক্সিজোম বলা হয়, অক্সিজোম বলা হয়। তো এই জিনিসটা কি তোমার, আমরা আগে থেকে একটু জানি যে তোমার হলো অক্সিজোম আছে। তো এই অক্সিজোমটা কি, এই অক্সিজোমটা মূলত ধরো আর একটু বলি, তোমার এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ হলো শ্বসন। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ হলো শ্বসন। এখন মাইটোকন্ড্রিয়ার শ্বসন করার জন্য কিছু জিনিস লাগবে, তো এই যে এটিপি সিনথেসিস যে এনজাইমটা আছে আর অক্সিজোম যে জিনিসটা আছে, এই দুইটা জিনিস তোমার মূলত মাইটোকন্ড্রিয়াকে শ্বসনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, আমরা জানি যে শ্বসন দুই প্রকার, কি কি, একটা হলো সবাত শোষণ, একটা হলো অবাত শোষণ। তা আমাদের বডিতে যে শোষণ হয় ওটা হলো সবাত শোষণ। এটা কেন সবাত শোষণ, কারণ এই শোষণে অক্সিজেন লাগে। অর্থাৎ আমার এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে শোষণটা হবে, এই শোষণে তোমার কি লাগবে, অক্সিজেন লাগবে। তো অক্সিজেনটা তো আমার বডির ভিতরে থাকলে হবে না, অক্সিজেনটা কোষের ভিতরে যাওয়া লাগবে, কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে যাওয়া লাগবে। তো এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই তোমার অক্সিজেন গেল, যাওয়ার পরে কি আছে, ওই যে ভিতরে তোমার এই যে অক্সিজন নামক দানা দানা আছে, তো এই অক্সিজন কি করে, অক্সিজেনটাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে রেখে দেয়। অর্থাৎ ওই যে অক্সিজেন, ধরো এর ভিতরে যদি মাইটোকন্ড্রিয়ার ভিতরে যদি এমন কোনো সিস্টেম না থাকতো যে সে অক্সিজেনকে ভিতরে রেখে দেবে, তাহলে কি হতো, অক্সিজেনটা কিন্তু অত প্রপারলি এর ভিতরে থাকতো না। তো এই অক্সিজনটা মূলত কি করে, এই অক্সিজনটা মূলত তোমার এলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেনকে রাখতে সাহায্য করে, কারণ মাইটোকন্ড্রিয়ার অবশ্যই অক্সিজেন লাগবে শ্বসনটা করানোর জন্য। এই জন্য অক্সিজেন রাখতে এই অক্সিজোম জিনিসটা সাহায্য করে। তো অক্সিজেন রিলেটেড কাজকর্ম এই অক্সিজোম করে। আর এটিপি সিনথেসিস কি করে, এটিপি সিনথেসিস কি, মাইটোকন্ড্রিয়া কি করে, শ্বসন করে, শ্বসনের মাধ্যমে কি করে শক্তি তৈরি করে, কি শক্তি কি হিসেবে তৈরি করে, এটিপি হিসেবে তৈরি করে। তার মানে কি, এটিপি তৈরি করা লাগে মাইটোকন্ড্রিয়া। তো এই এটিপি তৈরিতে একটা এনজাইম সাহায্য করে, সেই এনজাইমটা হলো এটিপি সিনথেসিস বা এটিপিএস। এর জন্য এই এটিপি সিনথেসিস বা এটিপিএস আছে। অক্সিজেন অক্সিজেনে সংরক্ষণ করতে সাহায্য করে, অর্থাৎ ভিতরে অক্সিজেন রাখতে সাহায্য করে, অক্সিজেন রাখতে সাহায্য করে। আর এটিপি সিনথেসিস একটা এনজাইম যেটা কি, এটা হলো এটিপি তৈরিতে সাহায্য করে। এই হলো এই দুইটার কাজ গেল। দেন হলো এর ভিতরে কেন বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম আছে, কেন বৃত্তাকার ডিএনএ আর 70S রাইবোজোম আছে, এই যে মাইটোকন্ড্রিয়া সে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রসেস করতেছে যেটার নাম হলো শ্বসন। শ্বসন কিন্তু কোনো দায় তাই প্রসেস না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। তো এই প্রসেসটা একদম প্রপারলি, মানে এই যে এত কিছু আছে, 4টা ধাপে আছে, এই ধাপগুলো তোমার প্রপারলি মেইনটেইন করার জন্য মাইটোকন্ড্রিয়া আরো কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো হলো তোমার এই বৃত্তাকার ডিএনএ আর রাইবোজোম। তো ডিএনএ তো খুবই মানে কি হলো চমৎকার একটা জিনিস, এটা হলো কি করে, এটা হলো মানুষের বৈশিষ্ট্য, মানুষের প্রজন্মে নিয়ে যায়। ধরো নিউক্লিয়াস আমাদের বডির সবকিছু নিয়ন্ত্রণ করে, সে কিভাবে নিয়ন্ত্রণ করে, সে কিন্তু আলটিমেটলি এই ডিএনএ এর মাধ্যমে আমাদের বডির সবকিছু নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস কিন্তু ডিএনএ, মানে নিউক্লিয়াস নিজে করে না, সে তার ভিতরকার ডিএনএ এর মাধ্যমে করে। তো এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু ডিএনএ আছে প্লাস রাইবোজোম আছে, তো এই ডিএনএ রাইবোজোম এরাই মূলত তোমার হলো এই পুরা শোষণ প্রসেসটার এই যে ধাপে 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 এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। না হলে কি হতো, এগুলা না থাকলে প্রসেসটা আসলে অত মানে কি বলবো, একটা অর্গানাইজড হইতে হচ্ছে, বাট এত অর্গানাইজড হইতে হইতো না, মানে কোনো সময় বেশি হতো কোনো সময় কমতো, কোনো ঠিক ঠিকানা থাকতো না। এই যে বৃত্তাকার ডিএনএ আর রাইবোজোম থাকার কারণে এই জিনিসটা হচ্ছে। তো ওইখানে দেখবে একটা লাইন লিখা আছে, তোমার পরের পৃষ্ঠায় একটা লাইন আমি তোমাদেরকে দাগাই দিছি, যে কি তোমার হলো নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে শোষণ করা কখনোই সম্ভব হতো না। নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়া কখনোই শোষণে অংশগ্রহণ করতে পারতো না। তো কেন লিখছি, কারণ হলো মানে ওইটা ওইটা কেন লেখা হয়েছে, কারণ এই যে ডিএনএ না থাকলে এই শোষণটা আসলে এত অর্গানাইজড হইতে হইতো না, ঠিকঠাক হইতো না, কখনো বেশি হইতো, কখনো কম হইতো, কখনো হইতো না। এর জন্য ডিএনএটা মাস্ট। এর জন্য বলা আছে যে নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়া কখনো শোষণ করতে পারতো না। এই হলো এই 4টা জিনিস মূলত মাইটোকন্ড্রিয়াকে শোষণে সাহায্য করে। এই হলো কথা। তো শোষণ ব্যতীত আরেকটা জিনিসে সাহায্য করে, যেটা যে একটা লাইন তোমাদেরকে স্কিপ করে পড়লাম। তো মাইটোকন্ড্রিয়া ধরো তোমাকে আগে বিভিন্ন অঙ্গাণু পড়াইছে, তো এর ভিতরে কি আছে, তোমাদেরকে লাইসোজোম পড়াইছে। তো লাইসোজোম কিভাবে সৃষ্টি হয়, লাইসোজোম সৃষ্টি হয় হলো তোমার হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম সৃষ্টি করে, দেন গলগি বডি প্যাকেটজাতকৃত করে লাইসোজোম সৃষ্টি হলো। গলগি বডি কিভাবে সৃষ্টি হলো, সে হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়ে গেল। দেন হলো রাইবোজোম, রাইবোজোম কিভাবে সৃষ্টি হয়, নিউক্লিয়াস রাইবোজোমকে সৃষ্টি করে। তাহলে এইভাবে এই অঙ্গাণুগুলো কিন্তু বিভিন্ন কিছু থেকে সৃষ্টি হচ্ছে, কেউ হলো তোমার নিউক্লিয়াস থেকে সৃষ্টি হচ্ছে, কেউ ঝিল্লি থেকে সৃষ্টি হচ্ছে, কেউ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হচ্ছে। বাট এই মাইটোকন্ড্রিয়া এমন একটা অঙ্গাণু, সে অন্য কারোর থেকে সৃষ্টি হয় না, সে নিজের থেকে নিজে সৃষ্টি হয়। যেমন ধরো একটা কোষ, একটা কোষ সে কি করে, সে হলো তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হয়ে যায়। তো এই যে মাইটোকন্ড্রিয়া আছে, তো মাইটোকন্ড্রিয়াও অনেকটা এরকমই কাজ করে, কি করে, সে হলো বিভাজিত হয়, তার হলো বিভাজিত হওয়ার ক্ষমতা আছে, তার বিভাজিত হওয়ার ক্ষমতা আছে। ধরো এই একটা মাইটোকন্ড্রিয়া, সে হলো তোমার 2 ভাগে বিভাজিত হয়ে দেন 2টা নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করবে।
এইভাবে মাইটোকন্ড্রিয়াও কোষের মতো বিভাজিত হয়ে তৈরি করতে মানে নতুন নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, অর্থাৎ সে বিভাজিত হইতে পারে। এখন কথা হলো ভাইয়া অন্যরা পারতেছে না, মাইটোকন্ড্রিয়া কেন পারতেছে? এই তোমার সেই কারণ হলো এই বৃত্তাকার ডিএনএ। কারণ কোষের ভিতরে মূলত তোমরা যখন কোষ বিভাজন করবে তখন তোমরা বুঝতে পারবা যে এই কোষ বিভাজনে আসলে ডিএনএ এর ভূমিকাটা কত, মানে অর্থাৎ একটা পুরা কোষ বিভাজনে দেখবা, কোষ বিভাজন যখন তোমরা ধাপে ধাপে পড়বা একটা কথাই বলা আছে যে ভিতরে তোমার ক্রোমাটিন তন্তু থাকে, তারা হলো ক্রোমোজোমে পরিণত হয়, দেন ক্রোমোজোম এই মাথায় যায় ওই মাথায় যায়, এই কথাগুলোই তোমার বারবার বলা আছে। অর্থাৎ মূলত এই যে ডিএনএ নিউক্লিয়াস, এটাই মূলত তোমার কোষ বিভাজনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ মূলত কোষ বিভাজনে প্রথমে তোমার নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে দেন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, তারপরে চারপাশে সাইটোপ্লাজম লেগে সাইটোপ্লাজম তৈরি হয়ে যায়। অর্থাৎ সাইটোপ্লাজমের বাকি কিছু না, অর্থাৎ অন্য অঙ্গাণু তেমন একটা ভূমিকা নেই, মেইন ভূমিকা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মানে ডিএনএ এর ভূমিকাটা সবচেয়ে বেশি। আর যেহেতু মাইটোকন্ড্রিয়ার নিজেরই পার্সোনাল ডিএনএ আছে, তার মানে সে নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে, অর্থাৎ কোষের মতোই সে বিভাজিত হতে পারে। এই জন্য ওখানে লেখা আছে যে বিভাজনের মাধ্যমে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এই মাইটোকন্ড্রিয়া। তো এখানে তোমার দেখো এই চারটা জিনিস কিন্তু অনেক আনএনালাইজড ওয়েতে তোমার বইতে বলা আছে, এক জায়গাটা বলা আছে আরেক জায়গায় এমনি বলা আছে। তো তোমরা এক জায়গাটা লিখে রাখো যে মাইটোকন্ড্রিয়াতে একটা আবরণ পাওয়া যায়, আবরণে ভাঁজ থেকে, ভাঁজগুলোকে কিস্টি বলা হয়, ভিতরে জেলিন পদার্থ আছে যেটাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স কেমন ওটা আমরা প্রোটোপ্লাজমে পড়ে আইছি। দেন কি আছে এই ম্যাট্রিক্সের ভিতরে আবার চারটা স্পেশাল জিনিস থাকে, কি কি থাকে? অক্সিজম, এটিপি সিনথেসিস, বৃত্তাকার ডিএনএ, আর হলো 70S রাইবোজোম। এইগুলাই মূলত মাইটোকন্ড্রিয়াকে শোষণে সাহায্য করে, আর মাইটোকন্ড্রিয়ার নিজের প্রতিরূপ সৃষ্টি করে, এই প্রতিরূপ সৃষ্টিতে সাহায্য করে। সরি, আরেকটা জিনিস বাদ দিছি, এই আরেকটা জিনিস থাকে তোমার আরএনএ থাকে। আরএনএ থাকে, তো আরএনএও মূলত এই যে নিয়ন্ত্রণ করতেছে, সবকিছু যে নিয়ন্ত্রণ করতেছে, তো আরএনএটাও এই নিয়ন্ত্রণে সাহায্য করে, এই প্রতিরূপ সৃষ্টিতে সাহায্য করে, নিয়ন্ত্রণে আরএনএটাও সাহায্য করে। অর্থাৎ এই দুইটা মেইনলি তোমার শোষণটা করায়, দেন হলো ওই জিনিসটা একদম প্রপার ওয়েতে নিয়ন্ত্রণ করে হলো এই আরএনএ, 70S রাইবোজোম আর বৃত্তাকার ডিএনএ। তো তোমরা এক জায়গায় লিখে নাও যে এই ম্যাট্রিক্সের ভিতরে আমরা আরো 5টা জিনিস পাই, কি কি? আরএনএ, বৃত্তাকার ডিএনএ, 70S রাইবোজোম, অক্সিজোম, আর হলো এটিপি সিনথেসিস। এই 5টা জিনিস হলো আমরা হলো এই হলো কি বলে মাইটোকন্ড্রিয়া যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের ভিতরে এই 5টা জিনিস পাই। তো এইগুলো তোমার এই সরাই সিটাই লেখা আছে, তো তোমরা এক জায়গায় জিনিসগুলো লিখে নাও, এই 5টা জিনিস লিখে নাও। তো মূলত আরএনএ, এই যে বৃত্তাকার ডিএনএ, 70S রাইবোজোম এই শোষণ আর এদের বিভাজন নিয়ন্ত্রণ করতে, আরএনএও এদের সাথে ওই নিয়ন্ত্রণটাই করে। তো মূলত তোমাদেরকে সবই পড়ায় ফেলেছি, আর 2টা লাইন পড়াবো, তারপরে তোমার মাইটোকন্ড্রিয়ার কাজে যাবো। তো আর 2টা লাইন কি? একটা লাইন হলো তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা ভিটামিন পাওয়া যায়, ভিটামিনটা কি? ভিটামিন ই। ভিটামিন ই থাকে মাইটোকন্ড্রিয়াতে, কি থাকে? ভিটামিন ই থাকে। এখন ভিটামিন রিলেটেড তোমাদেরকে আর 2টা পয়েন্ট আমি আগেই পড়াইছি, তোমাদেরকে একসাথে গুছাই দিই। ভিটামিন ইটা তোমরা কোথায় পাবো? মাইটোকন্ড্রিয়াতে পাবো। ভিটামিন কে, ভিটামিন কে এটা কোথায় থাকে? এটা হলো তোমার গলগি বডিতে থাকে, গলগি বডিতে থাকে। আরেকটা পয়েন্ট আছে, পয়েন্টটা কি? ধরো একটু, ভিটামিন সি। আরেকটা পয়েন্ট আছে তোমার ভিটামিন সি। ভিটামিন সি এটা সঞ্চয় করে, এটা সঞ্চয় করে কে? এটা সঞ্চয় করে হলো তোমার গলগি বডি। তো এই ভিটামিন গুলো তোমাদেরকে আমি এক জায়গায় এসে লিখে দিলাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ভিটামিন পাবে, সেটা কি? ভিটামিন ই। তোমার হলো গলগি বডিতে একটা ভিটামিন পাবে, সেটা কি? তোমার ভিটামিন কে। আর হলো ভিটামিন সি, এটা হলো সঞ্চয় করে হলো তোমার গলগি বডি। অর্থাৎ গলগি বডির ভিতরে একটা ভিটামিন থাকে, সেটা ভিটামিন কে, আর সে একটা ভিটামিন সঞ্চয় করে, সেটা ভিটামিন সি, সেটা তোমাদেরকে আগে পড়াইছি। আর এর সাথে আরেকটা জিনিস জেনে রাখো যে ভিটামিন ই এটা হলো মাইটোকন্ড্রিয়াতে থাকে। তো এইগুলো তোমরা একসাথে লিখে রাখো, তাহলে কি হবে? তুমি যখন ভিটামিন করবে তাহলে 3টা ভিটামিনই তোমার ভিতরে আসবে, তোমার ভিতরে কোনো কনফিউশন সৃষ্টি হবে না, কারণ 3টাই একসাথে আছে। থাকে 2টা থাকতেছে, মাইটোকন্ড্রিয়াতে ভিটামিন ই থাকে আর গলগি বডিতে ভিটামিন কে থাকে, আর গলগি বডি একটা ভিটামিন সঞ্চয় করে, সেটা হলো ভিটামিন সি। এই 3টা ভিটামিনের এটা তোমরা একসাথে লিখে রাখো। তো ভিটামিন লিখলা, লিখার পরে তোমার মাইটোকন্ড্রিয়াতে আরেকটা ইম্পর্টেন্ট ই আছে, যে মাইটোকন্ড্রিয়ার যে আবরণ, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি, ওই অন্তঃঝিল্লি টিল্লি কিছু লিখা লাগবে না, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে তোমার একটা হলো স্পেশাল পদার্থ থাকে, এই পদার্থটা কি? এটা হলো, এটার নাম হলো তোমার কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন, কার্ডিওলিপিন কি? কার্ডিওলিপিন হলো ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড, ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড। এখন কথা হলো মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি আছে, এই ঝিল্লিতে তুমি এই কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড পাবা। তো ফসফোলিপিড কি? এটা তোমাদেরকে আগেই হালকা পাতলা বলছি যে ফসফোলিপিড কি, এটা মূলত তোমার ফসফেট আর লিপিড, মানে লিপিডের সাথে যখন ফসফেট যুক্ত থাকে তখন এটা হলো ফসফোলিপিড হয়ে যায়। অর্থাৎ ফসফোলিপিড কি? লিপিডেরই একটা প্রকার। তো এই ফসফোলিপিড জিনিসটা যখন কোষঝিল্লি পড়াইছিলাম তখন বারবার আসছিল ফসফোলিপিড, তো ওইখানে একটা ফসফোলিপিডের নামও আসছিল,
লেসিথিন। তো লেসিথিন যেমন ওয়ান টাইপ অফ ফসফোলিপিড, এই কার্ডিওলিপিনও ওয়ান টাইপ অফ ফসফোলিপিড, অর্থাৎ অনেক মানে ফসফোলিপিডেরও আবার অনেক ধরন আছে। লেসিথিন, সেপালিন, প্লাজমালোজেন, ফসফোটাইডিক অ্যাসিড, তারপরে কার্ডিওলিপিন, এরকম অনেক টাইপের ফসফোলিপিড আছে। তো এখানে তুমি লেসিথিনটা কোথায় পাবা, কোষ ঝিল্লিতে লেসিথিন ফসফোলিপিডটা পাবা। আর হলো এই যে কার্ডিওলিপিন যে ফসফোলিপিড আছে, এটা হলো তুমি মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে এই কার্ডিওলিপিন নামক ফসফোলিপিডটা পাবা। তো এটা একটু মুখস্থ রাখা লাগবে। তো এখন আমরা চলে আসি আমাদের যেটা আমরা মানে আমাদের মেইনলি পড়া লাগবে যে কি মাইটোকন্ড্রিয়ার কাজ। কাজ মাইটোকন্ড্রিয়ার কাজ। তো মাইটোকন্ড্রিয়ার কাজ মোটামুটি মাইটোকন্ড্রিয়ার টপিকটা পুরোপুরি তোমাদের মানে শেষ হয়ে গেছে, এখন কাজটা বাকি আছে। এটা হলো মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আসলে আমরা কাজটা কিভাবে করবো, আমরা আগে কি কি শিখেছি ওর অনুপাতে কিছু কাজ করে নিব। যেমন আমরা কিন্তু এই শ্বসন ওয়ার্ডটার সাথে পরিচিত, শ্বসন শ্বসন ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত। তো এই শ্বসন মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া তো এই শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে, তার মানে মাইটোকন্ড্রিয়া একটা কাজ কি, শ্বসনে সাহায্য করে। দেন দেন আর কি শিখবো, এই যে শ্বসন, এই শ্বসন প্রক্রিয়ার একটু ভিতরে যাব। শ্বসন প্রক্রিয়ার ভিতরে গেলে আমি আগেই বলছি যে শ্বসন প্রক্রিয়া ধাপে ধাপে হয়। তো এর কিছু ধাপ কি, এর একটা ধাপ হলো তোমার ক্রেব চক্র, আরেকটা ধাপ হলো তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া। আরেকটা হলো তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো এই যে তিনটা ধাপ, তার মানে কি, তোমার প্রথমত আমি বললাম যে মাইটোকন্ড্রিয়া শ্বসনে সাহায্য করে, দ্বিতীয়ত বললাম যে এরকম চক্র আছে, ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এইগুলা হলো মাইটোকন্ড্রিয়া হয়। তো এই আরেকটা কাজ আমরা পেয়ে গেলাম। এখন এই শ্বসনটা কেন হয়, শ্বসনের উদ্দেশ্য কি, শ্বসনের উদ্দেশ্য হলো শক্তি উৎপাদন। তার মানে কি, মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। এজন্য কি হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, শক্তি ঘর, বা পাওয়ার হাউস বলা হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে তোমার শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়। তো এই যে একটা একটা পয়েন্ট তোমার শোষণ, এই শোষণ ওয়ার্ডটা দ্বারা কিন্তু আমরা অলরেডি তিনটা পয়েন্ট কভার করে নিছি, যে মাইটোকন্ড্রিয়া শোষণে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া তে কোন কোন চক্র হয়, ক্রেব চক্র হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। দেন হলো মাইটোকন্ড্রিয়া কি করে, শক্তি উৎপাদন করে। তো এই যে শোষণ ওয়ার্ডটা যদি জানি আর আমরা যদি বুঝি শোষণ জিনিসটা কি, তাহলে কিন্তু অলরেডি আমরা তিনটা পয়েন্ট শোষণ ওয়ার্ডটা দিয়ে কভার করে ফেলতে পারছি, তিনটা কাজ খতম। তারপরে আসি নেক্সটে। তো নেক্সটে এখন আমাদের আগের একটা জিনিসে ফিরে যাওয়া লাগবে, যে আমরা জানি হলো অশর্করা জাতীয় পদার্থ। এটা পরিবহন করে কে, এটা পরিবহন করে হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই শর্করা জাতীয় পদার্থ পরিবহন করে কে, হলো তোমার গোলগি বডি। আর একটা জিনিস আছে তোমার আয়ন, আয়ন পরিবহন করে কে, পরিবহন করে হলো আমাদের এই মাইটোকন্ড্রিয়া। তো এতটুকু আমাদের জানা লাগবে। তো আমরা শর্করা শিখে গেছি, তো ওইটার সাথে মিলে আমরা এটাও পড়ে নিব যে আয়ন পরিবহন করে কে, হলো তোমার মাইটোকন্ড্রিয়া। তো অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্করা গলগি বডি। আর আয়ন পরিবহন করে কে, হলো তোমার মাইটোকন্ড্রিয়া। তো এটা আমাদের মাথায় রাখা লাগবে যে আয়নটা পরিবহন করতেছে হলো মাইটোকন্ড্রিয়া। তো এই তিনটা যদি তুমি একসাথে পড়ো, তাহলে তাড়াতাড়ি তোমার পড়াটা হয়ে যাবে। তো এইখান থেকে যে এই একটা পয়েন্ট কভার করলো। এখন আয়ন বলতে তুমি বলবা না যে আয়ন পরিবহন করে মাইটোকন্ড্রিয়া। আয়ন মানে আমরা কি বুঝি, আয়ন মানে তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এই যে সব তোমার বইতে শুধু ক্যালসিয়াম আর পটাশিয়ামের কথা বলা আছে। তো বেটার হবে যে তুমি ক্যালসিয়াম আর পটাশিয়াম ওয়ার্ডটা ইউজ করো। বাট ইন কমন তোমার এই যে এই জিনিসটা বোঝা লাগবে যে আয়ন পরিবহন করে। আয়ন মানে কি, যে ক্যালসিয়াম পটাশিয়াম, তার মানে ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করতেছে কে, মাইটোকন্ড্রিয়া। তাহলে আরেকটা পয়েন্ট হয়ে গেল। তারপরে মোটামুটি আমাদের অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে, অলরেডি আমরা 4টা পয়েন্ট কভার করে ফেলছি। এখন এই যে এইখানে একটা জিনিস তোমরা শিখছো যে আয়ন ওয়ার্ডটা তো শিখছো। তা আয়ন ওয়ার্ডটা দিয়ে আসলে 2টা পয়েন্ট কভার হয়ে যায়, অর্থাৎ কি, ওই যে আয়ন। এখন এই জিনিসটা তুমি কিভাবে, আয়নের প্রথম পয়েন্টটা মানে আয়ন পরিবহন করে মাইটোকন্ড্রিয়া, এটা তুমি কিভাবে পড়বে, যে অশর্করা একজন করতেছে, শর্করা আরেকজন করতেছে, আর আয়ন কিটা করতেছে, হলো তোমার হলো মাইটোকন্ড্রিয়া। এখন এইখানে তোমার আরেকটা জিনিস জানা লাগবে, যে আয়ন তো কোন কোন আয়ন, এখানে বলা আছে ক্যালসিয়াম আর পটাশিয়াম আয়ন হলো পরিবহনের কথা বলা আছে। তো এখানে আরেকটা আয়নের কথা বলা আছে, অর্থাৎ ক্যালসিয়াম আয়নকে আরেকবার বলছে। তো ক্যালসিয়াম বলছে কি, ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। ক্যালসিয়াম আয়নের কি করে, সঠিক ঘনত্ব রক্ষা করে হলো মাইটোকন্ড্রিয়া। ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে হলো মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের যে ঘনত্ব, ওই ঘনত্বটা তোমার হলো রক্ষা করে হলো মাইটোকন্ড্রিয়া। তার মানে কি, এটাও কিন্তু তোমার এই যে আয়নের সাথে কিন্তু সম্পৃক্ত, অর্থাৎ যে আয়ন ওয়ার্ডটার কথা আমরা বলতেছি, অর্থাৎ এই যে আয়ন,
তো আয়ন দিয়েও কিন্তু আমরা এই পয়েন্টটা মনে রাখতে পারি, অর্থাৎ আয়ন দিয়ে কি বলে, আয়ন পরিবহন করতেছে মাইটোকন্ড্রিয়া, এতটুকু তো আমরা বুঝলাম। দেন কি, আয়নের মধ্যে কি আছে, ক্যালসিয়াম আছে, তো এই ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে হলো মাইটোকন্ড্রিয়া। ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে মাইটোকন্ড্রিয়া, তো এটাও আয়ন ওয়ার্ড দিয়ে টুটা মিল আছে, তো এটা দিয়ে আরো 2টা পয়েন্ট কভার করতে পারবা। তাহলে আর 2টা পয়েন্ট গেল, তাহলে আমাদের 5টা পয়েন্ট অলরেডি হয়ে গেছে। আর এইখানে আর এখন তোমার কিছু কিছু জিনিস একটু মাথায় রাখা লাগবে এখন, আর সবকিছু তো আর ওরকম মিল দেওয়া যায় না, বিশেষ করে মাইটোকন্ড্রিয়াতে তেমন একটা মিল রাখা পসিবল না। কিছু কিছু জিনিস মাথায় রাখলে একটা পয়েন্ট আছে হলো তোমার শুক্রাণু ও ডিম্বাণু। শুক্রাণু ও ডিম্বাণু, ডিম্বাণু গঠনে সাহায্য করে, গঠনে সাহায্য করে কি মাইটোকন্ড্রিয়া। এখন এটার সাথে তোমরা আরো 2টা পয়েন্ট একটু মাথায় রাখো, আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো তোমার এই যে শুক্রাণু আছে, শুক্রাণুর অ্যাক্রোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোম এটা তৈরি করে কি, এটা তৈরি করে হলো তোমার গলগি বডি, এটা তৈরি করে গলগি বডি, এটা আমরা গলগি বডি পয়েন্টের সময় বলছিলাম। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখো, এটা তোমরা পরবর্তীতে পাবা, এই যে এই শুক্রাণু, অর্থাৎ এই যে শুক্রাণুর লেজ, লেজ এটা তৈরি করে হলো তোমার সেন্ট্রিওল, সেন্ট্রিওল। তার মানে শুক্রাণু আর ডিম্বাণু এগুলো গঠনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ শুক্রাণু গঠনে সাহায্য করে, ডিম্বাণু গঠনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। বাট স্পেসিফিকলি কিছু কিছু জিনিস তৈরি করে কে, যেমন স্পেসিফিক একটা জিনিস হলো শুক্রাণুর অ্যাক্রোজোম, যেটা তৈরি করতেছে গলগি বডি। স্পেসিফিক আরেকটা জিনিস কি, শুক্রাণুর লেজ, যেটা তৈরি করতেছে তোমার সেন্ট্রিওল। এখন এই জিনিসগুলো কি একটু তোমাদেরকে বোঝায়। ধরো এটা একটা শুক্রাণু, তো এই যে শুক্রাণু তোমার সামনের দিকে ক্যাপ টাইপের একটা জিনিস থাকে, ক্যাপ টাইপের একটা জিনিস থাকে, তো এটাকে মূলত তোমার অ্যাক্রোজোম বলা হয়, অ্যাক্রোজোম বলা হয়। আর এটা হলো শুক্রাণুর লেজ। তো এই লেজটাকে তৈরি করতেছে, এই লেজটা তোমার হলো সেন্ট্রিওল তৈরি করতেছে, আর সামনে এই যে ক্যাপ টাইপের জিনিসটা যেটাকে অ্যাক্রোজোম বলা হয়েছে, ওটা তোমার গলগি বডি তৈরি করতেছে। এখন তোমার যদি শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে কোন অঙ্গাণুর কথা বলা হয়, অর্থাৎ তোমার বলছে মানে শুক্রাণু আর ডিম্বাণুর মানে সৃষ্টির কথা বলা হয়েছে, তো এইখানে তুমি এই 3টা অঙ্গাণুর নামই পাবো, যেখানে কি শুক্রাণু আর ডিম্বাণু গঠনে সাহায্য করতেছে হলো, শুক্রাণু আর ডিম্বাণু গঠনে সাহায্য করতেছে মাইটোকন্ড্রিয়া, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতেছে তোমার গলগি বডি, আর শুক্রাণুর লেজ তৈরি করতেছে হলো সেন্ট্রিওল। তো শুক্রাণু আর ডিম্বাণু রিলেটেড মানে এই 3টা পয়েন্ট তুমি এই পুরো অধ্যায়তে পাবা। তো এই 3টা যদি তুমি একসাথে পড়ে রাখো, তাহলে পরে তোমার জিনিসগুলো গুলাবে না, কারণ তুমি জানো শুক্রাণু ডিম্বাণু গঠনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, শুক্রাণুর অ্যাক্রোজোম গলগি বডি, শুক্রাণুর লেজ হলো সেন্ট্রিওল, লেজ সেন্ট্রিওল অ্যাক্রোজোম গলগি বডি, আর শুক্রাণু পুরা শুক্রাণু ওয়ার্ডটা থাকলে তাইলে কি হবে, পুরা শুক্রাণু শুধু শুক্রাণু ওয়ার্ডটা থাকলে তাইলে হলো তোমার ই হবে, হলো মাইটোকন্ড্রিয়া হবে। অর্থাৎ শুক্রাণু প্লাস ডিম্বাণু 2টা গঠনে সাহায্য করতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো তুমি একটু টেকনিক্যালি এই 3টা পয়েন্ট একসাথে পড়ে নিলে তোমার 3টা অঙ্গাণু 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়া হয়ে যাবে। তো এখন এই মোটামুটি তোমার মানে এই পয়েন্ট গুলো একটু টেকনিক্যালি এগুলো করা লাগবে, আর কিছু পয়েন্ট তোমাদেরকে একটু মুখস্থ রাখা লাগবে। যেমন একটা পয়েন্ট আছে এখানে, রক্তকণিকা ও হরমোন তৈরি, রক্তকণিকা এবং হরমোন তৈরি প্লাস হরমোন তৈরি। তো এটা তৈরি করে কি, এটা হলো তোমার মাইটোকন্ড্রিয়া তৈরি করে। তো এটার জন্য আর তেমন কোনো টেকনিক নাই, এটা একটু মনে রাখা লাগবে যে রক্তকণিকা আর হরমোন তৈরি করতেছে কি, এই এটা তৈরি করতেছে হলো তোমার এই কি বলে, এই মাইটোকন্ড্রিয়া। আরেকটা জিনিস পয়েন্ট তোমাদের মাথায় রাখতে, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, এটার নাম, এটাকে বলা হয় তোমার অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস এটা নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ করে হলো তোমার মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া এটা নিয়ন্ত্রণ করে। তো এই 2টা পয়েন্ট তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, যে মাইটোকন্ড্রিয়া কি কি তৈরি করে, সব অঙ্গাণুই কিন্তু কিছু না কিছু তৈরি করে। তো আমার মাইটোকন্ড্রিয়াও কিছু তৈরি করবে, সে কি কি তৈরি করবে, সে তোমার রক্তকণিকা আর হরমোন তৈরি করবে। সে কি তৈরি করবে, সে তোমার রক্তকণিকা আর হরমোন তৈরি করবে, আর সে হলো কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করবে। এখন অ্যাপোপ্টোসিস জিনিসটা কি একটু তোমাদেরকে বোঝাই, এটা তোমাদের এই সেকেন্ড চ্যাপ্টার, এই বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে ভালো করে বলা আছে। অ্যাপোপ্টোসিস কি, ধরো কোষের দুই ভাবে কোষের মৃত্যু হয়, একটা কি, একটা হলো তোমার পুষ্টির অভাবে বা বিষাক্ত বস্তুর কারণে কোষ মরে যেতে পারে, বা হলো কোষ জেনেটিক্যালি কোষ মরে যাইতে পারে। জেনেটিক্যালি মৃত্যুটা কি, জেনেটিক্যালি মৃত্যু হলো ধরো আমাদের বডিতে তোমার কিছু মানে কিছু কোষ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওই কোষগুলোর আমাদের বডিতে আর কোনো কাজ নেই, তখন কি হবে, তখন আমাদের বডি নিজে থেকেই কোষগুলো ধ্বংস করে ফেলবে। বা কিছু কিছু কোষ আছে, যেমন দেখবা মানে যখন একটা বাচ্চা জন্মে, একটা বাচ্চা যখন জন্মে, বাচ্চা জন্মের সময় তোমার হলো, জন্মের সময় দেখবা হাতগুলো লাগানো থাকে, মানে জন্মের সময় দেখা যায় না, জন্মের কিছুক্ষণ আগে এটা মানে যখন পেটের ভিতরে থাকে, তখন বাচ্চার হাতগুলো তোমার চামড়া দিয়ে লাগানো থাকে। এখন এই চামড়া, বাট বাচ্চা যখন জন্মে তখন কিন্তু তুমি হাতের ভিতরে চামড়া পাবা না, তো কি হয়, তোমার হলো বডি নিজে থেকে ওই কোষগুলা ধ্বংস করে ফেলা দেয়, চামড়া গুলা ধ্বংস করা বাদ দেয়, এটাকে অ্যাপোপ্টোসিস বলে। এছাড়া ধরো আমাদের বডিতে লোহিত রক্তকণিকা আছে, তো এই লোহিত রক্তকণিকা যখন মানে এদের কাজ শেষ হয়ে যায়,
অনেক পুরাতন হয়ে যায়, তখন কি হয় আমাদের বডি এগুলাকে ধ্বংস করে ফেলা যায়। তো এই যে এই জিনিসটা যে আমাদের বডি ধ্বংস করতেছে, অর্থাৎ বডি নিজের ভালোর জন্যই কোষগুলাকে ধ্বংস করতেছে, এটাকে তোমার অ্যাপোপ্টোসিস বলা হয়। অর্থাৎ আমাদের ভালোর জন্য বডি ধ্বংস করতেছে, কারণ ওই কোষগুলোর আমাদের বডিতে কোনো প্রয়োজন নাই, এজন্য বডি ওই কোষগুলাকে যে ধ্বংস করে দিচ্ছে, তো ওটা হলো অ্যাপোপ্টোসিস। আর আরেকটা হলো কি, আরেকটা হলো তোমার হলো পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু, এটাকে নেক্রোসিস বলা হয়। তো এটা কি, এটা হলো ধরো আমাদের কোষ কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে আইছে, দেন আমাদের কোষ মারা গেছে, বা ধরো পুষ্টির অভাবে অর্থাৎ আমরা খাওয়া দাওয়া ঠিক মতো করি না, আমাদের কোষ মারা যাচ্ছে, এগুলো হলো নেক্রোসিস। নেক্রোসিস এর মানে মাধ্যমে যে কোষের মৃত্যু, এটা আসলে ভালো জিনিস না, বাট অ্যাপোপ্টোসিস ভালো জিনিস। অর্থাৎ এটা দ্বারা আমাদের বডি আমাদের প্রয়োজনের জন্যই করতেছে, শুধু যে কোষ বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে তাতে আমাদের বডির ভালো হবে এমন না, কিছু কোষ ধ্বংস হওয়াও লাগবে, যেটা আমাদের বডি এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় করে। তো এই অ্যাপোপ্টোসিসটা নিয়ন্ত্রণ করে একটা অঙ্গাণু, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। তো এখানে আমরা শুধু এই অ্যাপোপ্টোসিস ওয়ার্ডটা মাথায় রাখবো, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস ওয়ার্ডটা আমরা শুধু মাথায় রাখবো যে অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করতেছে কি, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করতেছে হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। এখন আর এই যে তৈরি করে, কি কি তৈরি করে, রক্তকণিকা আর হরমোন তৈরি করে। তো আমরা এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবো যে রক্তকণিকা ও হরমোন তৈরি করে। কি কি তৈরি করে, রক্তকণিকা ও হরমোন তৈরি করে, রক্তকণিকা ও হরমোন তৈরি করে, এতটুকু মাথায় রাখবো। তো মোটামুটি সবগুলা পয়েন্টই কাভার হয়ে গেছে, এখানে জাস্ট আর একটা পয়েন্টের কথা বলা হয়েছে। আরেকটা পয়েন্ট আছে হলো কি, এদের হলো নিজস্ব, এরা হলো কি, এই যে আমি তোমাদেরকে আগে বলছি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ আছে, আরএনএ আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। তার মানে কি, এদের ভিতরে ডিএনএ আরএনএ আছে। এখন এই ডিএনএ আরএনএ গুলো কোথা থেকে আসে, এরা নিজেরাই, তোমার মাইটোকন্ড্রিয়া নিজের ডিএনএ আরএনএ নিজেই তৈরি করে, অর্থাৎ ওর নিজের ভিতরে এই ডিএনএ আরএনএ গুলো তৈরি হয়, যেহেতু এর ভিতরে ডিএনএ আছে। তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, ডিএনএ আছে। আর ডিএনএ কি, ডিএনএ কিসের ভূমিকা পালন করে, ডিএনএ এর মাধ্যমেই কিন্তু এই নতুন যে বাচ্চা জন্ম হয়, ওই বাচ্চার ভিতরে পিতামাতার বৈশিষ্ট্য যায়, তার মানে কি বংশগতিতে ভূমিকা রাখে। ডিএনএ বংশ, ডিএনএ মানে তোমার বংশগতি, যেখানে ডিএনএ পাবা সেখানে তোমার বংশগতি মানে একটা ভাব পাবা। তো ডিএনএ কি করে, ডিএনএ হলো তোমার বংশগতিতে ভূমিকা রাখে। ডিএনএ কি করে, ডিএনএ হলো তোমার বংশগতিতে ভূমিকা রাখে। এর জন্য যেহেতু তোমার হলো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, তার মানে কি এই মাইটোকন্ড্রিয়া কি করবে, মাইটোকন্ড্রিয়া হলো তোমার বংশগতিতে ভূমিকা রাখবে। তো এই পয়েন্টটা আসলে এটা মুখস্থ করার কিছু না, এই পয়েন্টটা তোমরা হলো মানে যদি জানো যে ভিতরে ডিএনএ আছে, তাহলে এই পয়েন্টটা ইজিলি পেরে যাবে যে কি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, এজন্য সে বংশগতিতে ভূমিকা রাখে। নিজস্ব ডিএনএ আছে তাই সে বংশগতিতে ভূমিকা রাখে। তো এটাও তোমার মুখস্থ করার কিছু না। দেন আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তো এই পয়েন্টটা তোমাদেরকে একটু বোঝায়, এটা একটু তোমাদের একটু পেশাল বেঁধে যাবে এই পয়েন্টটা নিয়ে। তো এখানে বলছে যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি, ধরো মাইটোকন্ড্রিয়া কি, প্রোটিন সংশ্লেষ, সংশ্লেষ আর স্নেহ বিপাক, স্নেহ বিপাকে তোমার হলো ই করে, মানে মাইটোকন্ড্রিয়া তোমার প্রোটিন সংশ্লেষ স্নেহ বিপাকে সাহায্য করে, সাহায্য করে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি রাইবোজোম, আমার রাইবোজোমের ভিডিওটা ভালো করে দেখো, আমি ওইখানেও এই যে প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিভাগের কথা বলেছিলাম। ওখানে আমি বলছিলাম যে রাইবোজোম কি করে, রাইবোজোম হলো তোমার প্রোটিন সংশ্লেষ করে, যেহেতু সে প্রোটিন সংশ্লেষ করে তার মানে কি, সে কি অন্যদের কিচ্ছু করবে না, অবশ্যই অন্যদের করবে। সে কি করবে, সে শর্করার মধ্যে গ্লুকোজের ফসফোরাইলেশন করবে, সে কি করবে, সে হলো লিপিডের মধ্যে লিপিডের বিভাগ করবে। তার মানে কি, এখানে কিন্তু ওইখানে এই প্রোটিন সংশ্লেষও ছিল, ওইখানে তোমার এই স্নেহ বিভাগও ছিল। এখন কথা হলো ভাইয়া, রাইবোজোমই তো এগুলা করতেছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কোথায়, তাহলে তো জিনিসটা একটু গোলাই গেল না, মাইটোকন্ড্রিয়া অ্যান্সার করবো না রাইবোজোম অ্যান্সার করবো। তো তোমাদেরকে এই জিনিসটা একটু বোঝায়। তোমার রাইবোজোম, রাইবোজোম কি করে, রাইবোজোম তোমার ডাইরেক্টলি অর্থাৎ প্রোটিনটা সংশ্লেষ করেই রাইবোজোম, তোমার হলো স্নেহটা বিপাক করেই রাইবোজোম, মানে ওটা রাইবোজোম ডাইরেক্টলি ওই জিনিসটা করে। আর মাইটোকন্ড্রিয়া কি করে, রাইবোজোম করতেছে, ওরে একটু সাহায্য করতেছে, মানে তোর এইটা লাগবে আমি তোরে দিলাম, তোর ওইটা লাগবে আমি তোরে দিলাম। তো মাইটোকন্ড্রিয়ার ভূমিকা ওইটা, যে ওরে দিচ্ছে, দিয়ে সাহায্য করতেছে, বাট মেইনলি ডাইরেক্টলি ওইখানে অংশগ্রহণ কি করতেছে, ওইখানে অংশগ্রহণ করতেছে হলো রাইবোজোম। এখন তুমি কেমনে বুঝবা, যদি তোমার প্রশ্নে বলা থাকে যে প্রোটিন সংশ্লেষ করে কে, স্নেহ বিপাক করে কে, কি করে, রাইবোজোম করে, বাট প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে, স্নেহ বিভাগে সাহায্য করে কে, সে কে, সে হলো আমাদের এই মাইটোকন্ড্রিয়া। এতটুকু আমাদের জানা লাগবে। আর এখানে আরেকটা কথা আছে, এখানে কথা আছে কি, এখন এই জিনিসটা আমাদের প্রথমত মাথায় রাখবে, অর্থাৎ এটা ডিফার করে মূলত এই সাহায্য ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ সাহায্য ওয়ার্ডটা যদি থাকে তাহলে মাইটোকন্ড্রিয়া, আর না থাকলে কি, না থাকলে হলো তোমার, না থাকলে হলো তোমার রাইবোজোম, এমন জিনিস বুঝছো, মানে ও সাহায্য করতেছে। মাইটোকন্ড্রিয়ার কাজই মূলত সাহায্য করে। যেমন তোমার আরেকটা এক্সাম্পল একটু আগে তোমাদেরকে পড়ালাম, শুক্রাণু। তো শুক্রাণু তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, ডিম্বাণু তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, কিন্তু
শুক্রাণু যে অ্যাক্রোজোম আছে ওটা তৈরি করে হলো তোমার গলগি বডি। শুক্রাণু যে লেজ আছে ওটা তৈরি করে সেন্ট্রিওল, আর ডাইরেক্টলি জিনিসটা তৈরি করতেছে, বাট কি করতেছে, ধরো এই গলগি বডি অ্যাক্রোজোম তৈরি করতেছে, তোমার কিছু জিনিস লাগবে, তখন কি করবে, তখন মাইটোকন্ড্রিয়া ওরে ওই জিনিসটা দিয়ে সাহায্য করবে। তো এই জন্য তোমার মাইটোকন্ড্রিয়া কি সাহায্য করতেছে, গলগি বডি দিয়ে ওরে ওই কাজটা করতে সাহায্য করতেছে, সেন্ট্রিওলে কিছু দিয়ে ওরে কাজটা করতে সাহায্য করতেছে। এটা হলো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া মূলত এই সাহায্যের উপরে চলে, অর্থাৎ ও সাহায্য করে, নিজে কিছু করে না বা সাহায্য করে। ও নিজে শুধু একটা জিনিসই করে, সেটা হলো শ্বসন। তাছাড়াও সাহায্য করে, আরো কয়েকটা কাজ করে, তাছাড়াও সাহায্য করে। এই যে এইটা, তাহলে এখানে যদি তুমি সাহায্য ওয়ার্ডটা পাও তাহলে মাইটোকন্ড্রিয়া, সাহায্য না পাইলে এটা রাইবোজোমের কাজ। আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই, তাহলে এই যে স্নেহ বিপাক, স্নেহ বিপাক, তাহলে এটা করে কে, এটা করে হলো তোমার রাইবোজোম। রাইবোজোম সাহায্য করে কে, স্নেহ বিপাকে সাহায্য করে কে, সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়া। আরেকটা জিনিস, এই যে স্নেহ বিপাক, তাই না, এই স্নেহ বিপাকে নিয়ন্ত্রণ করে কে, স্নেহ বিপাক নিয়ন্ত্রণ এটা করে কে, এটা হলো তোমার একটা অঙ্গাণু, তোমরা পরে ভাবা, যেটাকে তোমার গ্লাইঅক্সিজম বলা হয়, গ্লাইঅক্সিজম বলা হয়। তো তোমাদের এই তিনটা জিনিস একসাথে মাথায় রাখা লাগবে। শ্রেণীবিভাগ করে কে, রাইবোজোম। শ্রেণীবিভাগে সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়া। শ্রেণীবিভাগ নিয়ন্ত্রণ করে কে, গ্লাইঅক্সিজম। তো এই তিনটা জিনিস তোমার বইতে আছে, এখন তুমি আলাদা আলাদা ভাবে পড়লে তুমি এরকম গুছাই পড়তে পারবে না, কোনটা করে, কোনটা সাহায্য, কোনটা নিয়ন্ত্রণ। পরে পরীক্ষায় যখন এমসিকিউ হবে তখন মাথায় গুলতে হবে, তোমার মনে হবে রাইবোজোমের শ্রেণীবিভাগ পড়ছিলাম, মাইটোকন্ড্রিয়াতেও পড়ছিলাম, গ্লাইঅক্সিজমেও পড়ছিলাম, কিন্তু একটা করে, একটা সাহায্য করে, একটা নিয়ন্ত্রণ করে, এটা তোমার মাথায় আসবে না। তখন তোমার মধ্যে একদম ঘুরপাক খেয়ে যাবে, কারণ অপশনে এই তিনটা অবশ্যই থাকবে, তখন ঘুরে যাবে। তো এইগুলো একসাথে পড়ে, মানে এইগুলা পড়ার বেস্ট টেকনিক হলো একসাথে গুছাই নি। আমি তোমাদেরকে ওইভাবে একসাথে গুছাই নিছি, তোমরা নোট করো, নোট করার পরে তোমাদের মতো করে আরেকবার গুছাই নি। বাট আমি জিনিসগুলো ওইভাবে, ধরো এক ক্লাসে এইটা দেখাচ্ছি, আরেক ক্লাসে আরেকটু আর 2 লাইন বেশি বাড়ায় দেখাচ্ছি, বাট তোমরা নোটগুলা করে রাখো, দেন হলো মানে ক্লাস শেষ হবে তোমাদের মতো জিনিসগুলো একটু গুছাই নি, তাহলে জিনিসগুলো ভালো হবে। তো এই হলো কথা। তার মানে কি, তোমার প্রোটিন সংশ্লেষ করতেছে কে, প্রোটিন সংশ্লেষ করতেছে হলো তোমার রাইবোজোম, বাট প্রোটিন সংশ্লেষে সাহায্য করতেছে কে, সাহায্য করতেছে হলো তোমার মাইটোকন্ড্রিয়া। তোমার তারপরে কি, তোমার স্নেহ বিভাগ করতেছে কে, স্নেহ বিভাগ করতেছে রাইবোজোম, সাহায্য করতেছে কে, মাইটোকন্ড্রিয়া, আর নিয়ন্ত্রণ করতেছে গ্লাইঅক্সিজম। তারপরে কথা কি, শুক্রাণু, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতেছে কে, অ্যাক্রোজোম তৈরি করতেছে হলো গ্লাইঅক্সিজম, সরি গলগি বডি। তোমার শুক্রাণু লেজ, লেজ তৈরি করতেছে কি সেন্ট্রিওল, বাট এইগুলা তৈরিতে, অর্থাৎ শুক্রাণু যে তৈরি হচ্ছে এটাতে সাহায্য করতেছে কি মাইটোকন্ড্রিয়া। ডিম্বাণু তৈরি আছে, ডিম্বাণু তৈরিতে সাহায্য করতেছে কি মাইটোকন্ড্রিয়া। এই হলো মূলত মাইটোকন্ড্রিয়া রিলেটেড সবগুলো পয়েন্টে আমি তোমাদেরকে কাভার করে দিছি। তো মাইটোকন্ড্রিয়া তোমরা কিভাবে পড়বা, প্রথম কথা একটা ওয়ার্ড মাথায় আনবা। তোমরা প্রথমে মাইটোকন্ড্রিয়া পড়ার ক্ষেত্রে তোমরা একটা ওয়ার্ড তোমাদের সবার, ধরো তোমার পরীক্ষায় আইসে মাইটোকন্ড্রিয়ার কাজ, মানে আইসে না, এইটা তোমরা লাইফে তোমার তোমার কলেজ লাইফের কোনো না কোনো এক্সামে এই জিনিসটা পাবা। তো প্রথমে তোমার একটা ওয়ার্ড মাথায় রাখা লাগবে, শ্বসন। শ্বসন ওয়ার্ডটা তোমার প্রথমত মাথায় রাখা লাগবে, শ্বসন। এইটা দিয়ে তুমি 3টা পয়েন্ট কভার করবে। মাইটোকন্ড্রিয়া কিসে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে। তারপরে কি, ভিতরে যাও, আমরা কি জানি, আমরা জানি শ্বসনের 4টা কি আছে, শ্বসনের 4টা ধাপ আছে। তো 4টা ধাপের ভিতরে হলো তোমার 2টা ধাপ, একটা হলো ক্রেব চক্র, আরেকটা কি, আরেকটা হলো তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ার সাথে হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দুইটা একসাথে। তো এই 3টা জিনিসে সাহায্য করে কি, এই 3টা জিনিসেও তোমার এই কি করে, যেহেতু ও শ্বসনে সাহায্য করতেছে সেহেতু এই 3টা জিনিসেও সাহায্য করবে। শোষণ করে সে কি করতেছে, শোষণ করে মূলত আমাদের বডিতে শক্তি উৎপাদন করতেছে, অর্থাৎ আমাদের বডিতে শক্তি উৎপাদন করতেছে কি মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ এই শ্বসন ওয়ার্ডটা দ্বারা তুমি কিন্তু অলরেডি 3টা পয়েন্ট তোমার কাভার হয়ে গেছে। তারপরে কি, তারপরে একটা ওয়ার্ড মাথায় আনবা, আয়ন। আয়ন, তো আয়ন দ্বারা কি কি মাথায় রাখবা, তোমার এই আয়নের একটা পয়েন্ট মাথায় রাখার জন্য তোমার একটু ব্যাকে যাওয়া লাগবে। আমরা কি জানি, অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। শর্করা জাতীয় পদার্থ পরিবহন করে কে, এটা পরিবহন করে হলো তোমার গলগি বডি। আর আয়ন পরিবহন করে কে, মাইটোকন্ড্রিয়া। একটু স্পেসিফিকলি যদি বলি, আয়ন কি, ক্যালসিয়াম পটাশিয়াম এইসব আয়ন পরিবহন করে হলো মাইটোকন্ড্রিয়া। এই যে এখানে ক্যালসিয়াম পটাশিয়াম আয়ন গুলা উপস্থিত, এর ভিতরে একটা আয়ন কি আছে, ক্যালসিয়াম আয়ন। তো আয়ন রিলেটেড আরেকটা পয়েন্ট তুমি এই পয়েন্ট থেকে বের করবা, যে কি এখানে একটা ক্যালসিয়াম আয়ন আছে, তো এই ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে হলো মাইটোকন্ড্রিয়া। তো এই পয়েন্টে তুমি আরেকটা পয়েন্ট বের করে ফেলবা, যে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে মাইটোকন্ড্রিয়া, ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহন করতেছে মাইটোকন্ড্রিয়া, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করতেছে হলো মাইটোকন্ড্রিয়া। তো এখান থেকে তোমার অলরেডি 5টা পয়েন্ট হয়ে গেছে। তাহলে 6 নম্বর পয়েন্টে আসো। 6 নম্বর পয়েন্টে কি আছে, 6 নম্বর পয়েন্টে তুমি আসো হলো, আমরা জানি রাইবোজোম কি করে, রাইবোজোম হলো তোমার প্রোটিন সংশ্লেষ করে, শ্রেণীও বিভাগ করে, এতটুকু যদি জানি। আর মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া মূলত সাহায্য, সাহায্য এতটুকু মাথায় রাখবা, জাস্ট এই ওয়ার্ডটা মাথায় রাখবা, যে সাহায্য, সাহায্য ওয়ার্ডটা মাথায় রাখবা। অর্থাৎ অন্যরা করে আর রাইবোজোম সাহায্য করে, কিসে কিসে সাহায্য, একটা কি, আমরা কি জানি, আমরা জানি হলো তোমার রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষ করে আর শ্রেণীও বিভাগ করে, তার মানে ওইগুলাতে সাহায্য করে হলো
ওইগুলাতে সাহায্য করে কি মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ প্রোটিন সংশ্লেষে আর শ্রেণীয় বিভাগে সাহায্য করে কি মাইটোকন্ড্রিয়া। তারপরে কি গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে আর সেন্ট্রিওল শুক্রাণুর লেজ তৈরি করে, কিন্তু এই শুক্রাণু তৈরিতে সাহায্য করে কে, সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। শুক্রাণু তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, ডিম্বাণু তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। তো এখান থেকেও আরো 2টা পয়েন্ট হয়ে গেল, 7টা পয়েন্ট হয়ে গেছে। দেন আরো 2টা পয়েন্ট জাস্ট এক্সট্রা ভাবে মাথায় রাখবা। 2টা পয়েন্ট কি কি, একটা পয়েন্ট কি, একটা পয়েন্ট হলো তোমার তৈরি করে, সবাই তো কিছু না কিছু তৈরি করে তাই না, গলগি বডি অনেক জিনিস তৈরি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিছু তৈরি করে, তো এরা কিছু তৈরি করবে না, এরা অবশ্যই 2টা জিনিস তৈরি করবে। একটা কি, একটা হলো তোমার রক্তকণিকা, রক্তকণিকা আর একটা কি তৈরি করবে, একটা হলো তোমার হরমোন তৈরি করবে। তাহলে এ কি তৈরি করতেছে, রক্তকণিকা আর হরমোন তৈরি করতেছে। আর এর কি, এর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, এ হলো অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় সাহায্য করে। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া, এখন জিনিসটা একটু তোমাদের কাছে নতুন মনে হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া, বা তোমরা যখন 2 নম্বর অধ্যায় পড়ো তখন তোমাদেরকে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা মানে মাথার ভিতরে অলওয়েজ থাকবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, কারণ এটা তোমার এমসিকিউ তে বারবার বারবার আসে, ক খ তেও মাঝে মধ্যে চলে আসে। তো অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা তোমার মাথার ভিতরে গেঁথে যাবে, তুমি কি মাথায় রাখবে যে এতটুকু মাথার ভিতরে অ্যাপোপ্টোসিসের সাথে গেঁথে দিবা যে এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে হলো মাইটোকন্ড্রিয়া। তো এই 2টা পয়েন্ট তোমাদেরকে এক্সট্রা ভাবে মুখস্থ করা লাগবে, এই 2টা পয়েন্ট এক্সট্রা ভাবে মুখস্থ করা লাগবে। দেন আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস তুমি জানো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, ডিএনএ আছে, এটা তোমাদেরকে আগে পড়াইছিলাম যে ডিএনএ, আরএনএ, রাইবোজোম, তারপরে অক্সিজোম হলো এটিপি সিনথেসিস, এগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে। আর তাহলে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, ডিএনএ আছে। আর ডিএনএ এর কাজ কি, ডিএনএ এর মাধ্যমে কিন্তু বংশগতিতে আমাদের বৈশিষ্ট্য আমাদের সন্তান সন্ততিতে চলে যায়। তার মানে কি, যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ আছে, তার মানে কি, তার মানে এই অবশ্যই বংশগতিতে এর কোনো না কোনো ভূমিকা আছে, বংশগতিতে এর কোনো না কোনো ভূমিকা আছে, কারণ কি ওর মধ্যে ডিএনএ আছে। আমি যদি জানি ওর মধ্যে ডিএনএ আছে, তাহলে আমরা ইজিলি এটা ফিগার আউট করতে পারবো যে ওর বংশগতিতে ভূমিকা আছে। তো এটাও একটা বৈশিষ্ট্য যে কি মাইটোকন্ড্রিয়া তোমার বংশগতিতে ভূমিকা রাখে। শুধু আমাদের এই 2টা পয়েন্ট মুখস্থ করা লাগবে, তাছাড়া এই যে পয়েন্ট গুলো কিন্তু আমরা একটু টেকনিক্যালি পড়তে পারবো। জাস্ট হরমোন আর রক্তকণিকা তৈরি করে আর অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো, 7 আর 2 9 আর 10, 10টা বৈশিষ্ট্য তোমার খতম। 10টার ভিতরে যদি 2-3টা বাদও যায়, অ্যাটলিস্ট তুমি 7 থেকে 8টা বৈশিষ্ট্য লিখতে পারবা, ইনাফ। 7 থেকে 8টা বৈশিষ্ট্য ইনাফ। তো এইভাবে আমাদের মাইটোকন্ড্রিয়ার মানে বৈশিষ্ট্য না, তো মাইটোকন্ড্রিয়ার কাজগুলো পড়া লাগবে। তো মোটামুটি আমি মাইটোকন্ড্রিয়ার কাজগুলো তোমাদের সবই কভার করে দিলাম। এই হলো তোমার মাইটোকন্ড্রিয়ার কাজ, এরকম ভাবে তুমি টেকনিক্যালি এইগুলো একটু পড়বা। তো গেল মাইটোকন্ড্রিয়ার কাজ। তো আমরা মাইটোকন্ড্রিয়া টপিকটার একদম শেষে চলে আসছি, তেমন কিছু বাকি নাই, শুধু লাস্টে তোমার একটা জিনিস বলা আছে, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, তো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কি, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হলো তোমার, এটা মানে কি বলবো, আমাদের ধরো জেনেটিক্যালি বলতে ধরো আমাদের বডিতে ধরো মানে নিউক্লিয়াসটা একটা কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরেও তার কোনো প্রভাব আছে, বা মানে এরকম প্রভাব আছে এরকম করে, মানে জিনিসটা এরকম না, জিনিসটা কিরকম আমি তোমাদেরকে একটু বোঝাই। তোমার ধরো মাইটোকন্ড্রিয়া, তাই না, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ আছে আমরা জানি। ধরো মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে তোমার ডিএনএ আছে, গোল ডিএনএ আছে, দেখো গোল ডিএনএ আছে। এখন তোমাদেরকে একটা বোঝাই যে জেনেটিক্যাল ডিসঅর্ডার, আমাদের যে ক্যান্সার হওয়ার একটা মেইন কারণ হলো মিউটেশন। ক্যান্সার হওয়ার একটা মেইন কারণ কি, ক্যান্সার হওয়ার একটা মেইন কারণ হলো মিউটেশন, জিনের মিউটেশনের কারণে তোমার ক্যান্সারটা হয়, মানে এটা হলো একটা মেইন কারণ। অর্থাৎ আমাদের বডির মানে পৃথিবীতে মানে যত ক্যান্সার হয় তার 85%, অর্থাৎ 85%ই তোমার হলো কি এই জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে হয়। অর্থাৎ আমাদের জিনের মিউটেশন হয়, জিনের মিউটেশন হয়ে জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়, তার মাধ্যমে আমাদের ক্যান্সার। এখন জিনের মিউটেশন কি, জিনের মিউটেশনটা যদি তোমাদেরকে বোঝাইতে হয়, তোমাদেরকে একটু ডিপে যায়। আমরা ডিএনএ তো চিনি, তাই না, আমরা তো ডিএনএ চিনি যে ডিএনএ যে এরকম এরকম হয়। ডিএনএ কোথায় থাকে, ডিএনএ হলো আমাদের নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে হলো তোমার ডিএনএ থাকে, এতটুকু আমরা বুঝি। এখন কইছে ডিএনএ, এখন ডিএনএ এর গঠনটা কিরকম, ডিএনএ এর গঠনটা, ডিএনএ তোমার 3টা জিনিস নিয়ে গঠিত। এখানে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার থাকে, অর্থাৎ একটা শর্করা জাতীয় পদার্থ থাকে। দেন হলো তোমার ফসফেট থাকে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড থাকে। আর তারপরে কি থাকে, তারপরে কিছু নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস বলতে এগুলো তোমার কিছু পদার্থ, মানে নাইট্রোজেন, মূলত নাইট্রোজেন প্রধান পদার্থ, অর্থাৎ ওইগুলোতে তোমার মেইনলি নাইট্রোজেন থাকে। তো এই পদার্থগুলোর কিছু না মানে কয়েকটা আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হলো থায়ামিন, এই 4টা নাইট্রোজেন গঠিত পদার্থ আছে। এখন ডিএনএ তে এই নাইট্রোজেন গঠিত পদার্থগুলো কিরকম থাকে, ধরো এইখানে তোমার অ্যাডেনিন আছে, তো অ্যাডেনিনের সাথে তোমার থায়ামিন হলো 2টা হাইড্রোজেন বন্ডে এরকম ভাবে থাকে। দেন ধরো এখানে তোমার সাইটোসিন আছে, সাইটোসিনের সাথে তোমার গুয়ানিন হলো এরকম 3টা হাইড্রোজেন বন্ডে থাকে। দেন আবার থায়ামিনের সাথে অ্যাডেনিন এরকম করে, তো এরকম একটা সিকোয়েন্স মেইনটেইন করে সবার জিনে, এরকম হলো একটা মানে সবার ডিএনএ এরকম একটা সিকোয়েন্স মেইনটেইন করে। তারপরে আমি তোমাদেরকে কি বলছি, আমি তোমাদেরকে বলছি হলো জিন কি, জিন হলো মূলত তোমার এই যে ডিএনএ এর মানে একটু অংশ, ধরো এই অংশটুকু হলো একটা জিন, এই অংশটুকু একটু একটা জিন, কারণ তুমি ডিএনএ কে যখন ভাঙবা ভিতরে তুমি জিন পাবা, অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে জিন থাকে,
তো ওই মানে যেহেতু অনেক ডিএনএ থাকে তো তার ভিতরে এই যে জিন আছে, তো এইটুকু হলো জিন। এখন সামহাউ কোনো পরিবেশগত কারণে বা কোনো কারণে কি হয়েছে, কোনো কারণে তোমার এরকম হয়ে গেছে, অর্থাৎ এই যে সাইটোসিনটা তোমার উপরে উঠে গেছে, অর্থাৎ ধরো এখানে সাইটোসিন চলে আসে, এখানে অ্যাডেনিন চলে আসে, বা ধরো এখানে অ্যাডেনিন, এখানে সাইটোসিন আছে, এখানে থায়ামিন উঠে আসছে, আর এখানে সাইটোসিন চলে গেছে। অর্থাৎ এই সিকোয়েন্সটাতে একটু ঝামেলা হয়েছে, অর্থাৎ জন্মগতভাবে আমরা যে সিকোয়েন্সটা পাই সারা জীবন ওই সিকোয়েন্সটাই থাকে, সিকোয়েন্সে তোমার কোনো মানে হয় না, চেঞ্জ আসে না। বাট যদি কোনো কারণে বা ধরো কোনো কি বলবো তেজস্ক্রিয় রশ্মি বা পরিবেশগত কোনো কারণে যদি সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একটা যদি সিকোয়েন্স যদি উল্টে পাল্টে যায়, তাহলেই তোমার হলো কি হয়, তাহলেই তোমার হলো এই ডিসঅর্ডার, জেনেটিক্যাল যে ডিসঅর্ডার, ওই ডিসঅর্ডারটা দেখা যায়। এখন কথা হলো জেনেটিক্যাল ডিসঅর্ডার, তো এই যে সিকোয়েন্স যে উল্টা পাল্টা হচ্ছে, তো এটা তো মানে কি এই জিনিসটাকে তোমার মিউটেশন বলা হয়। অর্থাৎ মূলত একটা প্রসেসের মাধ্যমেই তো কি হয়েছে, এই জিনিসটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে তোমার মিউটেশন বলা হয়। আর এই মিউটেশনের কারণে কি হয়, এই মিউটেশনের কারণে তোমার জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়। আর জেনেটিক্যাল ডিসঅর্ডার কি হইলে কি হবে, তোমার ক্যান্সার হয়ে যাবে। ক্যান্সার হবে কারণ কি, তোমার কোষের ওই যে স্বাভাবিক যেই বৈশিষ্ট্য, অর্থাৎ মূলত তো এই জিন গুলা, এই ডিএনএ গুলা, এই ক্রোমোজোম গুলাই তো মূলত তোমার একটা কোষের সবকিছু নিয়ন্ত্রণ করতেছিল। কিন্তু যদি এই ক্রোমোজোম গুলা সিকোয়েন্সে ঝামেলা চলে আসে, অর্থাৎ এদের ভিতরেই যদি সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে কি কোষের কোনো কিছু ঠিক থাকবে? এরাই তো সবকিছু নিয়ন্ত্রণ, অর্থাৎ তোমার মাথা তোমার বডিকে পুরো নিয়ন্ত্রণ করে। তোমার মাথায় যদি কিছু হয়ে যায়, একটা আঘাত লাগে বা কিছু একটা হয়ে যায়, তাহলে কি তোমার বডি চলবে? কখনোই তোমার বডি চলবে না। সেম ওয়ে তোমার কোষের মাথা হলো তোমার নিউক্লিয়াসের ক্রোমোজোমের ডিএনএ জিন, এখন এইগুলাতে যদি একটু সমস্যা হয়, তাহলে পুরা কোষের সবকিছু নষ্ট হয়ে যাবে। তো এর কারণে কি হয়, এর কারণে তোমার কোষের যে নর্মাল বিভাজন ওটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোষ তোমার কি হয়, অনেক বেশি দ্রুত বিভাজিত হইতে থাকে, নয় কোষ একদমই বিভাজিত হয় না, এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। যার কারণে কি হয়, যার কারণে আমাদের বডিতে একটা অস্বাভাবিকতা তৈরি হয় এবং আমাদের বডিতে কি হয়, ক্যান্সার হয়ে যায়। তো এটাকে বলে তোমার জেনেটিক্যাল ডিসঅর্ডার। এখন মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কি, তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজস্ব গোলাকার ডিএনএ আছে, এটা যখন মাইটোকন্ড্রিয়া পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছি। তো এই ডিএনএ যেহেতু গোলাকার, এর মধ্যেও তোমার এই যে গুয়ানিন অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম ভাবে এর ভিতরে সিকোয়েন্স গুলা আছে। এবং সেম ওয়েতে তোমার মিউটেশনের মাধ্যমে যদি আমার অ্যাডেনিনটা এখানে চলে আসে, সাইটোসিনটা এখানে চলে আসে, তাইলেই কি হবে, তাইলেই কিন্তু তোমার এখানে ডিসঅর্ডার দেখা যাবে। কিন্তু যেহেতু তোমার ডিসঅর্ডারটা কোথায় আছে, ডিসঅর্ডারটা তোমার মাইটোকন্ড্রিয়ার ডিএনএ তে হচ্ছে, এর জন্য এই ডিসঅর্ডারকে কি করা হয়েছে, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বলা হয়েছে। বাট এখানেও সেম ওয়েতে তোমার ডিএনএ তেই তোমার হলো ডিসঅর্ডারটা হয়েছে এবং মিউটেশনের মাধ্যমে এখানে ডিসঅর্ডারটা হয়েছে তোমার, অর্থাৎ এই যে নাইট্রোজেন বেস গুলো আছে এগুলা তোমার সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট যেহেতু এটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এজন্য এটাকে তোমার মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বলা হয়েছে। এখন মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হইলে তোমার কি কি রোগ হইতে পারে সেটা এখানে বলা আছে। তো আমাদের মানে শুধু এই মানে আমি তোমাদেরকে জিনিসগুলো বুঝাইলাম, বাট আমাদের অ্যাকচুয়ালি ওই মানে রোগগুলো সম্পর্কে জানা লাগবে। তো রোগগুলা কি কি, রোগগুলা হলো তোমার পার্কিনসন, অ্যালজেইমার, আর হলো তোমার টাইপ 1 ডায়াবেটিস। তো এই তিনটা রোগের নাম আমাদেরকে জানা লাগবে, যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে কোন কোন রোগ হয়, কি কি হয়, তোমার পার্কিনসন, অ্যালজেইমার, আর হলো আরেকটা হলো তোমার টাইপ 1 ডায়াবেটিস। তো এই তিনটা রোগের নাম আমাদের একদম মুখস্থ রাখা লাগবে, যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে কি কি হয়, পার্কিনসন, অ্যালজেইমার আর টাইপ 1 ডায়াবেটিস। তো তোমাদের এখানে একটা বোঝানোর জিনিস আছে যে টাইপ 1 ডায়াবেটিক জিনিসটা কি, কারণ আমরা ডায়াবেটিক সবাই চিনি, কিন্তু টাইপ 1 ডায়াবেটিক্স কি এটা একটু বোঝায়। তো ডায়াবেটিক্স মূলত তোমার দুই ধরনের হয়, একটা হলো তোমার টাইপ 1 ডায়াবেটিক্স, আরেকটা হলো তোমার টাইপ 2 ডায়াবেটিক্স। টাইপ 2 ডায়াবেটিক্স, তো এই হলো তোমার দুই টাইপের ডায়াবেটিক্স। এখন তোমাদেরকে বোঝাই যে মানে কোনটা কি ডায়াবেটিক্স। তো মানে আসলে আমাদের এই জন্য ডায়াবেটিক্স প্রসেসটা বোঝা লাগবে, মানে ডায়াবেটিক্স জিনিসটাকে। তো এটা আমি তোমাদেরকে আগেও কোনো একটা ক্লাসে বলছি, আরেকবার একটু বলি। তো ডায়াবেটিক্স কেন হয়, ডায়াবেটিক্স হয় কারণ যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন আমাদের বডিতে ডায়াবেটিক্স হয়। এখন কথা হলো ভাই, কেন মানে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সবার তো বাড়ে না কিন্তু কারোর বেড়ে যায়, কেন তাদের বাড়ে? এখন কথা হলো, ধরো আমাদের বডিতে অগ্নাশয় নামে একটা অঙ্গ আছে, এটা আমরা মোটামুটি হালকা পাতলা জানি। তো এই অগ্নাশয় একটা অঙ্গ, তো এর কাজ হলো এ তোমার এনজাইম ক্ষরণ করতে পারে, হরমোন ক্ষরণ করতে পারে, দুইটাই ক্ষরণ করতে পারে। তো অগ্নাশয় একটা হরমোন ক্ষরণ করে, যেটাকে তোমার কি বলে, যেটাকে তোমার ইনসুলিন বলা হয়। ইনসুলিন বলা হয়। এখন এই ইনসুলিন হরমোনের কাজ কি, ইনসুলিন হরমোনের কাজ হলো আমাদের বডিতে যেই আছে, অর্থাৎ আমাদের বডিতে যেই আমাদের রক্তে যেই গ্লুকোজটা থাকে, ধরো আমরা খাবার গ্রহণ করলে আমাদের খাদ্যটা পরিপাক হয়ে গ্লুকোজটা আমাদের রক্তেই যায়। তো আমাদের রক্তে যদি গ্লুকোজ যায়, এই ইনসুলিন কি করে, ইনসুলিন হলে এই গ্লুকোজের পরিমাণটা রক্ত থেকে কমায়। কিভাবে কমায়,
তোমার কিছু হলো ইসে পাঠায় দেয়, অর্থাৎ কোষে পাঠায় দিয়ে শক্তিতে পরিণত করে দেয়, কিছু আবার তোমার যকৃতে সঞ্চয়ের জন্য পাঠায় দেয়, কিছু আবার বডিতে চর্বি হিসেবে লাগায় দেয়। এরকম ভাবে সে বিভিন্ন প্রসেসে ইনসুলিন কি করে আমাদের বডি থেকে এই গ্লুকোজটা কমায়। এটা মানে ইনসুলিনের মেইন কাজ হলো আমাদের রক্ত থেকে গ্লুকোজ কমানো। সে বিভিন্ন উপায়ে জমা করা, মানে গ্লুকোজ জমা করায় রাখলো বা গ্লুকোজ শক্তিতে পরিণত করলো, এরকম বিভিন্ন উপায়ে সে কি করলো আমাদের রক্তের গ্লুকোজটা কমায়। এবং সামহাও যদি আমাদের বডিতে ইনসুলিনটা ক্ষরণ না হয়, অর্থাৎ অগ্নাশয় থেকে ইনসুলিন ক্ষরণ হচ্ছে না, তখন কি হবে, তখন কিন্তু এই ইনসুলিন আমাদের বডিতে থাকবে না, তখন কিন্তু আমাদের রক্তে কন্টিনিউয়াসলি গ্লুকোজ বেড়েই যাবে, বাট ওই গ্লুকোজটা রক্তেই থেকে যাবে, আর কোনো জায়গায় যাইতে পারবে না, কারণ যে কাজটা করতেছে সে নেই। তখন আমাদের এই ডায়াবেটিক্স রোগটা হয়, তখন আমাদের আমাদের রক্তে যখন কি হয়, আমাদের রক্তে যখন এই হলো এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তখন হলো আমাদের এই ডায়াবেটিক্স রোগটা হয়, অর্থাৎ ইনসুলিন নাই। এখন এই কারণে কি হয়, এই কারণে ধরো এই যে দেখবা যে যারা ডায়াবেটিক্স এর রোগী আছে তাদের হলো মিষ্টি খাওয়া নিষেধ, কারণ এমনি তাদের রক্তে প্রচুর গ্লুকোজ আছে, এখন তারা যদি আরো মিষ্টি টিষ্টি খায় তাহলে তাদের রক্তে আরো গ্লুকোজ বেড়ে যাবে। এই জন্য দেখবা যে তারা হয়তো সুগার ফ্রি খায়, এরকম মানে তারা মানে চিনিকে অ্যাভয়েড করে, মিষ্টি জাতীয় জিনিসকে অ্যাভয়েড করে, যাতে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ এমনি অনেক আছে, যাতে কি হয়, যাতে আর না বাড়ে। এছাড়াও তোমরা আরেকটা জিনিস দেখো, যারা ডায়াবেটিক্স রোগী আছে তারা দেখবে ইনজেকশনের মাধ্যমে বডির মধ্যে হলো ইনসুলিন পুশ করে। তা এটার কারণ কি, এটার কারণে যে ইনসুলিন নাই, এই জন্য তারা হলো ওই মানে ইনসুলিনটা পুশ করে আলাদাভাবে তাদের ওই মানে গ্লুকোজটাকে করতেছে, মানে ওটাকে প্রসেস করে মানে রক্ত থেকে কমাচ্ছে। এখন কথা হলো ভাইয়া টাইপ 1 আর টাইপ 2 কাহিনী কি? এখন টাইপ 1 আর টাইপ 2 কাহিনী হলো, তোমার টাইপ 1 ডায়াবেটিক্সটা অনেকটা তোমার জেনেটিক। টাইপ 1 ডায়াবেটিক্সটা কি, টাইপ 1 ডায়াবেটিক্সটা হলো তোমার জেনেটিক্যাল। আর টাইপ 2 ডায়াবেটিক্সটা হলো তোমার, এটা হলো কি, এটা জেনেটিক্যাল না, এটা মানে নর্মাল পরিবেশগত কারণে, এটা হলো তোমার পরিবেশগত কারণে হয়। অর্থাৎ ধরো তোমার কি বলবো, তোমার পারিবারিক ডায়াবেটিক্স আছে, অর্থাৎ তোমার দাদা ডায়াবেটিস আছে বা তোমার বাবা ডায়াবেটিস আছে, না তোমার মার ডায়াবেটিস আছে, তাহলে তোমার অবশ্যই একদিন না একদিন তোমার ডায়াবেটিক্স হবেই। এখন কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা মানে কারোর কারোর হয় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি তোমার পরিবারে যদি ডায়াবেটিক্স থাকে তাহলে তোমার ডায়াবেটিক্স হবে। এখন তোমার যেই ডায়াবেটিক্সটা হবে সেটা হবে কি, তোমার টাইপ 1 ডায়াবেটিক্স। তোমার ডায়াবেটিক্সটা কি, তোমার ডায়াবেটিক্সটা হলো টাইপ 1 ডায়াবেটিক্স, আর এটা খুবই খারাপ ডায়াবেটিক্স। কারণ কি, তো এই ডায়াবেটিক্স এর ক্ষেত্রে কি হয়, এই ডায়াবেটিক্স এর ক্ষেত্রে তোমার বডি প্রথমে স্বাভাবিকই থাকে, বাট আস্তে 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 কি হয়, তোমার বডিতে ইনসুলিনের উৎপাদন একদমই জিরো হয়ে যায়, অর্থাৎ তোমার বডিতে একটু ইনসুলিন উৎপাদিত হয় না। এর জন্য তোমার রক্তে মানে ওই গ্লুকোজ একদম পুরোপুরি থেকে যায়, মানে একদমই ইনসুলিন উৎপাদিত হয় না। তোমার জেনেটিক্যাল কারণে যদি তোমার এই ডায়াবেটিক্সটা আসে, এই টাইপ 1 ডায়াবেটিক্সটা হয়, অর্থাৎ তোমার বাবা মার কারণে যদি তোমার ডায়াবেটিক্স হয়, তাহলে তোমার বডিতে একদমই ইনসুলিন উৎপাদিত হবে না। এটা হলো প্রথম কথা। এখন দ্বিতীয় কথা কি, টাইপ 2 ডায়াবেটিক্স কি? টাইপ 2 ডায়াবেটিক্স হলো, ধরো তোমার পরিবারে ডায়াবেটিক্স নাই, বাট পারিবারিক কারণে তুমি ধরো অনেক মানে তোমার পরিবারে ডায়াবেটিক্স নাই, বাট তুমি কি হয়েছে, তুমি অনেক খাওয়া দাওয়া করছো বা কোনো কারণে তোমার কোনো রোগ হয়েছে বা কিছু একটা হয়েছে, যার কারণে তোমার বডিতে ডায়াবেটিক্সটা তৈরি হয়েছে। এখন এই ডায়াবেটিক্সটা কি হবে, তোমার বডিতে ধরো হলো 100%, ধরো 100% ইনসুলিন খরিত হইতো, বাট এই টাইপ 2 ডায়াবেটিক্স হলে তোমার বডিতে 50% বা 60% বা 40% এইরকম হারে ইনসুলিন খরিত হবে। অর্থাৎ আগে যে 100% ইনসুলিন খরিত হতো, মানে অর্থাৎ তোমার বডি নিজেই তোমার রক্তের পুরো গ্লুকোজকে ডাইজেস্ট করে ফেলা দিতে পারতো, এখন আর তোমার বডি তোমার রক্তের সব গ্লুকোজকে ডাইজেস্ট করতে পারবে না, সে আংশিক ডাইজেস্ট করতে পারে, তখন এটাকে তোমার টাইপ 2 ডায়াবেটিক্স বলা হয়। অর্থাৎ এটা তোমার পারিবারিক কারণে বা জেনেটিক কারণে হয় না, এটা কি হয়, এটা তোমার পরিবেশগত কারণে, অর্থাৎ তুমি অনেক খাওয়া দাওয়া করছো বা তোমার কোনো রোগ হয়েছে বা এরকম বিভিন্ন কারণে তোমার এই টাইপ 2 ডায়াবেটিক্সটা হয়। তো তোমার মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে তোমার টাইপ 1 ডায়াবেটিক্স হবে। কারণ কি, কারণ হলো তোমার এই যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারটা কিভাবে হয়, ওর ভিতরে যে ডিএনএ আছে, ডিএনএ মিউটেশনের কারণে একটা ডিসঅর্ডার হয়, সেটা হলো সেই কারণে তোমার টাইপ 1 ডায়াবেটিক্স হয়। আমরা তো বুঝছি যে টাইপ 1 ডায়াবেটিক্স কি, এটা পারিবারিক কারণে হয়। আর পারিবারিক কারণ কি, পরিবার থেকে পরিবারের জিন তোমার মধ্যে আসে, পরিবারের জিন তোমার মধ্যে আসে, এটা কিসের মাধ্যমে আসে, ডিএনএ এর মাধ্যমে। তো তোমার বংশগতিতে পরিবারের বৈশিষ্ট্য তোমার ভিতরে আসছে, তো ওই বংশগতিতে ডায়াবেটিক্সটাও তোমার ভিতরে চলে গেছে। এই জিনিসটা যেহেতু এইখানে কি মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডারের সাথে ডিএনএ এরই সম্পর্ক, এই জন্য মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডারের কারণে যে ডায়াবেটিক্সটা তোমার টাইপ 1 ডায়াবেটিক্স। আর হলো টাইপ 2 ডায়াবেটিক্স কি, যেটাতে তোমার ইনসুলিন সামান্য হারে খরিত হয়, বা টাইপ 1 একদম ইনসুলিনের ক্ষরণ বন্ধ হয়ে যায়। এটা হলো টাইপ 1 আর টাইপ 2। তো এটা আমি এমনি মাথায় রাখতাম, অর্থাৎ অনেকের গুলাই যায় যে টাইপ 1 ডায়াবেটিক্স কোথায় হবে আর টাইপ 2। আমি এমনি মনে রাখতাম ধরো মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডারটা কিভাবে হয়, ওর ভিতরে ডিএনএ মিউটেশনের কারণে ডিসঅর্ডার হয়। তার মানে কি, এটা অনেকটাই হলো কি, এটা একটা বংশগতি, ওর সাথে একটা সম্পর্ক আছে, কারণ ডিএনএ এর কারণে আছে। তার বংশগতির সাথে সম্পর্কিত ডায়াবেটিস কোনটা, টাইপ 1 ডায়াবেটিস। তো এই হলো আমার টাইপ 1 ডায়াবেটিস এইটা। তো এইটাই হলো তোমার টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস এর মধ্যে পার্থক্য। তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ডায়াবেটিস সম্পর্কে একটা ভুল ধারণা আছে। অর্থাৎ আমাদের ডায়াবেটিস কিন্তু তোমার দুই টাইপের, একটা হলো তোমার ডায়াবেটিস মেলিটাস,
আর একটা হলো তোমার ডায়াবেটিক্স ইনসিপিটাস। তো আমি এতক্ষণ তোমাদেরকে যেই ডায়াবেটিক্স নিয়ে আলোচনা করলাম ওটাকে তোমার ডায়াবেটিক্স মেলিটাস নিয়ে আলোচনা অর্থাৎ এই ডায়াবেটিক্স মেলিটাস দুই প্রকার, একটা হলো টাইপ 1 আর একটা হলো টাইপ 2। তো তোমাদেরকে এতক্ষণ যেটা আলোচনা করলাম ওটা হলো ডায়াবেটিক্স মেলিটাস। কারণ ডায়াবেটিক্স মেলিটাসকে তোমার বাংলায় একটা সুন্দর নাম আছে, মধুমেহ বলা হয়। মধুমেহ বলা হয় ডায়াবেটিক্স মেলিটাসকে, তোমার বাংলায় একটা সুন্দর নামে ডাকা হয় সেটাকে তোমার মধুমেহ বলা হয়। এখন এই মধুমেহ জিনিসটা কি? মধুমেহ ওই যে ওই জিনিসটা, অর্থাৎ রক্তে যদি গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় দেন হলো তোমার ডায়াবেটিক্স মেলিটাস হয়, সেটা হলো মধুমেহ। আর এটা দুইটা আছে, একটা টাইপ 1 একটা টাইপ 2। আর এটার কারণ কি? এটার কারণ হরমোন হলো তোমার ইনসুলিন। এখন আমরা সবাই একটা জিনিস জানি যে ডায়াবেটিক্স এর বাংলা হলো বহুমূত্র। এখন ডায়াবেটিক্স এর বাংলা বহুমূত্র এমন না, বাট ডায়াবেটিক্স ইনসিপিটাস একে বাংলায় তোমার বহুমূত্র বলা হয়। বহুমূত্র বলা হয়। তো এইটা হলো আরেকটা ডায়াবেটিক্স। এই ডায়াবেটিক্সে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় না, এই ডায়াবেটিক্স এর কারণে কি হয়? আমাদের মূত্র বেড়ে যায়। অর্থাৎ আমরা আমাদের বডি থেকে ধরো আমরা যতটুকু পানি খাই তার আবার বেশি পরিমাণ, ধরো আমরা যতটুকু পানি খাই তার বেশি পরিমাণ পানি হলে আমাদের বডি থেকে মূত্র হিসেবে বের হয়ে যায়। তো এই জন্য এটাকে তোমার ডায়াবেটিক্স ইনসিপিটাস বলা হয়। কারণ ডায়াবেটিক ইনসিপিটাস মানে বাংলাটা বহুমূত্র, কারণ এটা মূলত মূত্রের সাথে সম্পর্কিত ডায়াবেটিক্স। অর্থাৎ আমাদের প্রচুর পরিমাণে মূত্র হয় আমাদের বডি থেকে, ধরো মূত্রের মাধ্যমে আমাদের বডি থেকে তোমার প্রয়োজনীয় উপাদান, রক্তকণিকা, রক্তরস, প্রোটিন টোটিন, এগুলো তোমার মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তো এটা অনেক মানে ক্ষতিকর একটা রোগ। তো এটা হলো ডায়াবেটিক্স ইনসিপিটাস, যেটাকে আমরা বহুমূত্র হিসেবে চিনি। তো এটাও একটা হরমোনের কারণে হয়, মানে একটা হরমোনের অভাবে, যেটাকে তোমার এডিএইচ হরমোন বলা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোন। তো এডিএইচ হরমোনের কারণে এই তোমার ডায়াবেটিক্স ইনসিপিটাসটা হয়। তো এটার কারণে কি? এটার কারণে আমাদের মূত্র অনেক বেশি বেড়ে যায়, আর মূত্রটা স্বাভাবিক মূত্র হয় না, এর সাথে তোমার রক্ত কণিকা, প্রোটিন এইগুলা বের হয়ে চলে যায়। তো এটা হলো তোমার ডায়াবেটিক ইনসিপিটাস বা বহুমূত্র। আর আমরা যেটা পড়ি ওটা হলো ডায়াবেটিক্স মেলিটাস, যেখানে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এটা কি তোমার টাইপ 1 না টাইপ 2 তে ভাগ করা হয়। এটাকে বাংলায় মধুমেহ বলা হয়। আর এটার কারণ হলো তোমার ইনসুলিন হরমোন। আর যেটা বহুমূত্র ওটা হলো ডায়াবেটিক্স ইনসিপিটাস, এটার কারণে অনেক বেশি মূত্র হয়। আর এটার কারণ হলো এডিএইচ হরমোন। এই হলো মূলত তোমার ডায়াবেটিক্স জিনিসটা, হালকা পাতলা একটু ধারণা তোমাদেরকে দিয়ে রাখলাম। তো গেল মোটামুটি আমাদের মাইটোকন্ড্রিয়া সবই প্লাস শেষ। আর একটা জিনিস বাদ আছে, এন্ডোসিম্বায়ন। এন্ডোসিম্বায়ন এন্ডোসিম্বায়ন তো এই এন্ডোসিম্বায়ন, তো এখানে তোমাদের বইতে লাস্টে একটা লাইন দেয়া আছে যে এন্ডোসিম্বায়ন হিসেবে কাজ করে হলো তোমার ক্লোরোপ্লাস্ট আর হলো তোমার মাইটোকন্ড্রিয়া। তো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া হলো এন্ডোসিম্বায়ন হিসেবে কাজ করে। এখন তোমাদেরকে আমি আগে একটা কথা বলছি যে যেখানে তোমরা মাইটোকন্ড্রিয়াকে পাবা সেখানে তোমরা ক্লোরোপ্লাস্টকে পাবা। এটা হলো প্রথম কথা। কারণ কি? ওই মানে ধরো এক জায়গায় তিনটা অঙ্গাণুর নাম একসাথে বলা আছে, এখন ওইখানে মাইটোকন্ড্রিয়া আছে, তার মানে ওখানে অবশ্যই ওই বাকি দুইটার ভিতরে একটা ক্লোরোপ্লাস্ট হবে। এখানে ধরো চারটা অঙ্গাণুর নাম বলা আছে, ক্লোরোপ্লাস্ট আছে, অবশ্যই বাকি তিনটা অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে। এখানে দুইটা অঙ্গাণুর কথা বলা আছে, একটা মাইটোকন্ড্রিয়া, তাহলে ওখানে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে, যেখানে ক্লোরোপ্লাস্ট আছে। তো এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট কি হয়েছে? কোষের হলো এন্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট তোমার কোষের হলো এন্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করে। এখন কথা হলো ভাই এন্ডোসিম্বায়ন্ট কি? এন্ডোসিম্বায়ন বলতে ধরো মানে মানে একটা ধারণা আছে বিজ্ঞানীদের, একটা ধারণা কি, বিজ্ঞানীর একটা ধারণা হলো তোমার ধরো একসময় তো কোষটা আসলে আবিষ্কার হয় কিভাবে, অর্থাৎ প্রথম কোষটা কিভাবে আবিষ্কার হয়। তো বিজ্ঞানীরা এরকম বিভিন্ন ধারণা মতবাদ দেয় যে সামহাও কোনো না কোনো ভাবে একটা প্রথমে একটা নর্মাল একটা আদি কোষ তৈরি হয়, দেন হলো এর ভিতরে হলো বিভিন্ন কিছু ঢোকে ঢুকে ওটা হলো কি এই বিভিন্ন অঙ্গাণু তৈরি করে। তো এরকমই একটা জিনিস বিজ্ঞানের একটা ধারণা আছে যে প্রথমে আদি কোষ ছিল। এখন আদি কোষের ভিতরে কোনো অঙ্গাণু থাকে না, কোনো অঙ্গাণু তো থাকে না, আমরা তো এতটুকু জানি। এখন এই আদি কোষের মধ্যে কি হয়েছে? কিছু ব্যাকটেরিয়া ঢুকছিল, দেন কি হয়েছে? দেন হলে এই ব্যাকটেরিয়া গুলা এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এই অঙ্গাণুগুলো তৈরি করেছে। এই জন্য মাইটোকন্ড্রিয়া হলো তোমার হলো এই ক্লোরোপ্লাস্টকে তোমার এন্ডোসিম্বায়ন বলা হয়। অর্থাৎ এইগুলা হলো তোমার কি মিথজীবী ব্যাকটেরিয়া, অর্থাৎ কোষের জন্য ভালো এরকম মিথজীবী ব্যাকটেরিয়া থেকে এই হলো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি। এর জন্য বলা হয়েছে যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া হলো এন্ডোসিম্বায়ন হিসেবে কাজ করে বা এন্ডোসিম্বায়ন। এই জিনিসটা মানে জিনিসটা এরকমই কিছু একটা, বাট তোমাদের এত কিছু জানা লাগবে না, তোমরা just একটু জেনে রাখো যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া হলো এন্ডোসিম্বায়ন হিসেবে কাজ করে। তো এই হলো মোটামুটি আমার মাইটোকন্ড্রিয়া টপিকটা। আমি মোটামুটি A to Z যতটুকু দরকার ছিল আমি তোমাদেরকে আলোচনা করে দিছি। তো এই ভিডিওটা ভাবছিলাম যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট একসাথে আলোচনা করবো, বাট আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো এটাও পার্ট 1 আর পার্ট 2 তে ভাগ করা লাগছে। তো পার্ট 1 ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিওতে মানে অর্থাৎ পার্ট 2 ভিডিওতে ক্লোরোপ্লাস্ট টপিকটা A to Z সবকিছু আলোচনা করব। তো পার্ট 1 ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।